তোমাদের খুব বিপদে ফেলে দিলাম, তাই না? আমি আর রঙ্গন বসে আছি ওনার সামনে। জ্ঞান ফেরার পর ওনাকে কিছুতেই হাসপাতালে রাখা যায়নি। জোর করে বাসায় ফিরে এসেছে কাল। আমি কিংবা রঙ্গন, আমরা দুজনেই ভীষণ ব্যস্ত মানুষ। সারাদিন রোগে হাসপাতাল নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই দুজনেই চাইছিলাম ওনাকে হাসপাতালে রেখে দিতে, কিন্তু উনি রাজি হলেন না। বাধ্য হয়ে বাসায় আনতে হয়েছে। মোমেনা খালা তিতুনকে নিয়ে ব্যস্ত থাকে বলে বাসায় একজন সার্বক্ষণিক নার্সের ব্যবস্থা করে দিয়েছে রঙ্গন। আমরা কাজের ফাঁকে ফাঁকে ওনার খোঁজ রাখছি। বিকেলে চেম্বার করার আগে দুজনেই বাসায় এসেছি। উপলক্ষ দুটো: এক, ওনাকে দেখা, আর দুই, দুপুরের লাঞ্চ। ওনার প্রশ্ন শুনে আমি রঙ্গনের দিকে তাকালাম। রঙ্গন প্রসঙ্গ পাল্টে জানতে চাইল, কতদিন ধরে এই রোগ টানছো খালা? উনি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অনেক দিন হয়েছে। সিঙ্গাপুর গিয়ে ট্রিটমেন্ট করিয়েছিলাম, ভালো হয়ে গেছিলাম। 6 মাস আগে হুট করে আবার শরীর খারাপ লাগায় টেস্ট করালে দেখলাম রোগ আবার ফিরে এসেছে। রঙ্গন জানতে চাইল, সোমা সাথী ফোন দেয় না তোমাকে? এখানে এসেছো বেশ কদিন, ওরা একবারও ফোন দেয়নি তোমাকে? কেন? উনি কিছুক্ষণ চুপ করে থেকে ফুফিয়ে কেঁদে উঠলেন। সারোয়ারের নিখোঁজ হওয়ার জন্য নাকি আমি দেই, তাই ওরা আমার সাথে সম্পর্ক ছেদ করেছে। 2 বোনই অস্ট্রেলিয়া চলে গেছে, আমার খোঁজ রাখে না ওরা। রঙ্গন কেন যেন অবাক হলো না। শান্ত চোখে তাকিয়ে ওনাকে দেখছে। উনি চোখ মুছলেন। আচ্ছা বলতো, কোনো মা কি চাইবে নিজের একমাত্র ছেলে হারিয়ে যাক? ওরা কেন এমন বলে বলতো? তুই তো জানিস রঙ্গন, সারোয়ারকে কি পরিমাণ আগলে রাখতাম আমি। আমি কেন চাইব ছেলে হারিয়ে যাক? রঙ্গন দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার অসুখের কথা ওরা জানে? উনি ঠোঁট উল্টে বললেন, জানবে না কেন, খুব জানে। রঙ্গন এবার চুপ করে গেল। উনি স্বগতোক্তি করলেন যেন, কতদিন বেঁচে আছি জানি না, শুধু চেয়েছিলাম সারোয়ারকে সুখী দেখতে, কিন্তু সেটা বুঝি আমার কপালে নেই। ছেলেকে হারিয়ে ফেললাম। বলতে বলতে আবারও কেঁদে দিলেন উনি। দুপুরের খোঁজ পেয়ে তাই খুশি হয়েছিলাম। পরে যখন তিতুনকে দেখলাম, খুশি 3 গুণ হলো। ছেলে নেই তো কি হয়েছে, ছেলের বউ বাচ্চা তো আছে। কিছু না ভেবে তাই চলে এসেছিলাম এখানে। রঙ্গন ম্লান গলায় জবাব দিল, কিন্তু তোমার এভাবে বাসায় থাকা তো ঠিক হচ্ছে না খালা। হাসপাতালে থেকে ট্রিটমেন্ট করাতে হবে, না হলে কদিন পরে ভীষণ কষ্টে পড়বে। অনেক কষ্ট সয়েছি রঙ্গন। কেমোথেরাপি আর রেডিওথেরাপির যন্ত্রণায় জীবন জেরবার। এখন আমি তিতুনের কাছাকাছি থাকতে চাই কেবল। ও আমার সারোয়ারের ছায়া, যে কদিন আছে পৃথিবীতে ওর কাছে আমি ভালো থাকব। যেমন তোমার ইচ্ছে। তবুও বলবো, আবেগপ্রবণ না হয়ে বাস্তবতা ভাবলে ভালো। তোমার জন্য বলছি, না হলে। দিদা, তুমি কি করছো? দেখো আমি ঘুম থেকে উঠে গেছি। তিতুন এসে ঘরে ঢুকলো। মোমেনা খালা বিব্রত হয়ে তিতুনের পিছু পিছু আসলো। খালা, ওকে অনেক মানা করেছি, শোনে না। আমি মোমেনা খালাকে হাত নেড়ে আশ্বস্ত করি। রঙ্গন আর আমাকে দেখে তিতুন থমকালো। অবাক হয়ে বলল, তাত্তু মাম্মা, তোমরা কি আবার দিদুনকে বকতো? দিদুন আবার হাসপাতালে যাবে? আমি কিন্তু তাহলে অনেক কান্না করব। তিতুনের কথা ওনার মুখে পরিতৃপ্তির হাসি ফুটে উঠল। রঙ্গন আমায় তাকিয়ে দেখে তিতুনকে কাছে টানে। দিদুনের শরীর খারাপ, তাই চাচ্চু আর মা দিদুনকে দেখছে। মা আর চাচ্চু ডাক্তার না, দিদুন রোগী, চাচ্চু রোগী দেখছে সোনা। তিতুন রঙ্গনের গালে চুমু দিল। তুমি খুব ভালো তাত্তু, আমার দিদুনকে ঠিক করে দাও। আমি দিদুনের সাথে অনেক খেলা করব। ঠিক আছে মামনি, আমি দিদুনকে ওষুধ দিয়েছি। দিদুন ভালো হয়ে যাবে। তুমি খেলো দিদুনের সাথে। আমরা হাসপাতালে যাই। টাটা মাম্মা, টাটা চাচ্চু। আমি আর রঙ্গন উঠে দাঁড়াই। গাড়িতে যেতে যেতে রঙ্গনকে বললাম, তুই কি একটু খোঁজ করবি? রঙ্গন অন্যমনস্ক হয়ে জবাব দিল, কিসের খোঁজ? সব কিছুর।
সারোয়ার, সোমা, সাথী, সবার। রঙ্গন হঠাৎ আমার দিকে ফিরে বলল, দুপুর, তুই তোর বাড়ির লোকের সাথে যোগাযোগ করছিস না কেন? আমি চমকে উঠে বলি, এমন কথা কেন বলছিস রঙ্গন? তুই জানিস কেন যোগাযোগ করছি না? বিয়ের পর থেকে আমি পরিবার থেকে মোটামুটি ডিটাচ। আমার কেন যেন মনে হচ্ছে তোর ঢাকায় ফিরতে হবে। এ কথা মনে হওয়ার কারণ? রঙ্গন আমাকে আরো অবাক করে বলল, জানি না, আমার ইনটিউশন বলছে তোকে যেতে হবে। আমার মন খারাপ হলো। পুরনো স্মৃতিতে ফেরার কোনো ইচ্ছে আমার নেই। এখানে ঢের ভালো আছি আমি। তবে ইদানিং সারোয়ারকে মনে পড়ছে বেশি। মনটা খসখস করে, দেখতে ইচ্ছে করে সারোয়ারকে। ওর খোঁজ পেতে মন চায়। ছেলেটা কি অবস্থায় আছে বড্ড জানার ইচ্ছে হয়। উনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। রঙ্গন বলল, কতদিন সুস্থ থাকবে তা বলতে পারছি না, কারণ দ্বিতীয়বার একই রোগ ফিরলে দ্বিগুণ শক্তি নিয়ে ফেরে। আপাতত ওষুধ দিয়ে যতদিন ঠেকানো যায়। তবে মনে হচ্ছে দ্রুত কেমন শুরু করতে হবে। আমি চেষ্টা করছি ওনার খেয়াল রাখার, তবে খুব একটা সফল হচ্ছি বলবো না। আমার ব্যস্ততার কথা অস্বীকার করা যায় না। তবু ওনাকে সময় দিচ্ছি, টুকটাক কথা বলছি। ওনার মনের জোর সাংঘাতিক। সেদিন মোমেনা খালা ফোন করে বলল, উনি আবার তিতুনকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। বাসায় নাকি তার দম বন্ধ লাগে। আমি বললাম, ভেবো না, চলে আসবে। আজকাল তিতুন খুব খুশি থাকে। আগে আমি বাড়ি ফিরলে তিতুন আমার ওপর ঝাঁপিয়ে পড়তো, আমার সাথে দুনিয়ার কথা বলতো। এখন দেখি নিজের মতো খেলে। আমি রাতে শোয়ার সময় গাল ফুলিয়ে বলি, তিতুন আমাকে ভুলে গেছে, ভালোই বাসে না মাম্মাকে। তিতুন ছুটে এসে আদর দেয় আমাকে। তিতুন মাম্মাকে অনেক ভালোবাসে, সাথে বাবাকেও ভালোবাসে। আমি হেসে দিলাম। বাবাকে কোথায় পেলে তিতুন? ওই যে মার্কেটে এসেছিল। আমার সাথে অনেক খেলা করলো তো। আমি চমকে উঠি। অজানা আশঙ্কায় মনটা টলে উঠল। জানতে চাইলাম, কবে তিতুন? তুমি মাম্মাকে বললে না তো? একাই বাবার সাথে খেললে? সরি মাম্মা, কিন্তু বাবা যে মানা করলো তোমাকে বলতে। তুমি জানলে তো আর খেলতে দেবে না বাবার সাথে। আমি ব্রুকুসকে তিতুনের সাথে গল্প ফাঁদি। তাই তোমাকে কে নিয়ে গেছে বাবার কাছে? দিদুন। জানো, বাবা আর দিদুন অনেক কান্না করেছে আমাকে জড়িয়ে ধরে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করি, কেন কান্না করেছে? তিতুন সোচ্চায় জবাব দিল, বাবা পচা কাজ করেছে যে, এই জন্য। দাদি অনেক বকেছে বাবাকে। আমি বিস্মিত হয়ে বলি, তুমি বাবাকে চিনলে কেমন করে তিতুন? বাবাকে তো আগে দেখোনি কোনোদিন। তিতুন খেলতে খেলতে অন্যমনস্ক হয়ে গেল। আমি কয়েকবার জানতে চাইলাম, কিন্তু ও জবাব দিল না। শরীর কাঁপছে রীতিমতো। কি হচ্ছে এসব? সারোয়ার কি এখানে এসেছে? কিভাবে সম্ভব? তাহলে কি এতদিনের সব ব্যাপার নাটক ছিল? তিতুন ছোট মানুষ, ছোটরা সহজে মিথ্যে বলে না। তাছাড়া যাকে কোনোদিন দেখেনি তাকে নিয়ে গল্প বানানো অসম্ভব। মনে দ্বিধা, বিশ্বাস হচ্ছে না, আবার অবিশ্বাসও করতে পারছি না। তিতুনের কথা সত্য হলে নিখোঁজ রহস্য কেন করল? মনটা অস্থির হয়ে গেল। রঙ্গনকে ফোন করতে গিয়েও থেমে গেলাম। মনে হলো সত্যটা আগে জানতে হবে আমার, তারপর রঙ্গনকে জানাবো। ভাবছি, একজন অসুস্থ মানুষ কি করে এরকম কূটবুদ্ধি করতে পারে? এই নাটক করে বা কি লাভ হবে ওনার? ভেতর ভেতর উত্তেজিত হয়ে উঠছি। নিজেকে কেমন যেন মোহরা মনে হচ্ছে। ভাবছি আর মাথা নাড়ছি। এরা মা ছেলে মিলে কি করতে চাইছে সেটা বুঝতে হবে আমাকে। দ্বিতীয়বার কোনো ভুল করতে চাই না আমি। নিজেকে নিয়ে খেলার আর কোনো সুযোগ আমি দেব না কাউকে। অনেক কিছু হারিয়ে আজ এইটুকু অর্জন করেছি। অর্জনটুকু কিছুতে হারাতে চাই না আমি, কিছুতেই না। সারোয়ারকে কবে থেকে অবিশ্বাস করতে শুরু করেছিলাম জানেন? একবার শপিংয়ে গিয়ে আমার খুব ক্লোজ এক বান্ধবীর দেখা হলো। আমাকে অবাক করে দিয়ে
সারোয়ার আমার সেই বান্ধবীর সাথে এমনভাবে কথা বলতে শুরু করলো যেন সে আমার বান্ধবীকে কতকাল ধরে চেনে। রীতিমতো ফ্লার্টিং করছিল সারোয়ার আর আমার বান্ধবী। তাতে ভীষণ মজা পেয়ে আমাকে দেখছিল আর ওর সাথে তাল মেলাচ্ছিল। সেদিন বাড়ি ফিরে আমি কৈফিয়ত চাইতে সারোয়ার আমাকে বোঝালো পুরো ব্যাপারটাই ফান। সে আমাকে ঈর্ষান্বিত করতেই এমনটা করেছে যাতে আমাদের ভালোবাসা বাড়ে। আমি অবিশ্বাস নিয়ে অনেকক্ষণ সারোয়ারকে দেখেছিলাম। এরপর কিছুদিন পরে আমার সেই বান্ধবীর ফোন। তোর বর আমাকে বিরক্ত করছে। নিজের বরকে সামলে রাখতে না জানলে বিয়ে সংসার করছিস কেন? ছেড়ে দে। সাথে সারোয়ারের পাঠানো মেসেজের স্ক্রিনশট। লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হুট করে কেন এমন করছে সারোয়ার? কি সমস্যা ওর? বাসায় ফিরে ওকে ধরলাম। প্রথমে আমতা আমতা করলো, পরে স্বীকার করলো, তুমি ব্যস্ত থাকো, আমার একলা লাগে। নিচে কেন কিছু করছো না সারোয়ার? অফিসে একদিন যাও, 3 দিন যাও না। এদিকে আমি ঘরে বাইরে কাজ করতে করতে মরছি। এভাবে হয় না সারোয়ার। কবে নিজের পায়ে দাঁড়াবে তুমি? সারোয়ার আমাকে ঠান্ডা করার চেষ্টা করলো। বিজনেসটা মায়ের অনেক প্রিয়, এটাতেই মায়ের সময় কাটে। আমি সেখানে অযাচিত নাক গলাতে চাই না। তাহলে নিজে কিছু করো। বিজনেস, চাকরি যাই হোক, কিছু একটা করো। চাকরি করলে মা কষ্ট পাবে। আমি অবাকের চূড়ান্ত। তাহলে কি আজীবন বেকার বসে থাকবে? এমন ইচ্ছে তোমার? আমাকে আগে বলনি কেন? সারার মিষ্টি হেসে প্রবোধ দেয় আমাকে, তুমি খামোখায় ভুল বুঝছো আমাকে। আচ্ছা ঠিক আছে, কাল থেকে রেগুলার অফিস করব। এবার খুশি? আমি হতাশে দীর্ঘশ্বাস ফেলি। আমার প্রতি ন্যূনতম সম্মান নেই সারোয়ারের মনে। থাকলে এসব করতে পারতো না। এই সারোয়ারকে অচেনা লাগে আমার। যাকে চিনতাম সে অন্য কেউ। সে স্বপ্ন দেখাতে জানতো, নিজেও দেখত। এই সারোয়ার স্বপ্ন দেখতে জানে না। আমি ধাক্কা খেলাম। বাবার কথাগুলো কানে বাজতে থাকলো। এই প্রথম মনে হলো ভুল করে ফেলেছি। বাবার কথা শোনা উচিত ছিল, কিন্তু কি আর করা। এমন ভুল করেছি যা শোধরানো বড় কষ্ট। আমি মনে মনে ছক কষি, দেখি সব দিক দিয়ে হার আমারই। চূড়ান্ত আঘাত তখনও বাকি বুঝিনি। সারা রেগুলার অফিস শুরু করলে যেটা হলো, ও অফিসে বেশি সময় দিতে লাগলো। রাত করে ফিরে শুয়ে পড়ে। আমি সন্ধ্যায় ফিরে ওর ফেরার অপেক্ষায় থাকতাম। অথচ বেশিরভাগ দিন ও ফিরত 12টার পর। একদিন বললাম, তোমার যেহেতু ফিরতে রাত হচ্ছে, আমি তাহলে চেম্বার শুরু করি। কেন? রাত বিরাতে বাইরে থাকতে হবে কেন? এই সময়টা বোর লাগে আমার। কিছু করার থাকে না। ঘরের কাজ করো, রান্না করো, কাজের তো অভাব নেই। আমি ডাক্তার, এটা জেনে শুনেই তুমি আমার সাথে সম্পর্ক করেছিলে সারোয়ার। এখন এসব বলার মানে কি? বিসিএস দেইনি, এখন যদি চেম্বার না করি, পড়ালেখা না করি, তাহলে ডাক্তারি পড়াটাই বৃথা যাবে। তুমি সেটাই চাও বুঝি? সারোয়ার কথা বলল না। পরের সপ্তাহে বাসার কাছাকাছি হাসপাতালে চেম্বার করতে শুরু করলাম। 2 ঘন্টার জন্য চেম্বার মানা করার কারণ নেই। সারোয়ার জানলেও কিছু বলল না। অল্প দিনে আমার চেম্বার বেশ জমে উঠছে দিনকে দিন। তবে সেই সাথে এটাও টের পাচ্ছিলাম আমাদের দুজনের মধ্যকার ছন্দ হারিয়ে যাচ্ছে। ছোট ছোট অনেক ঘটনা আজ আর মনে করতে চাই না। প্রতিটা ঘটনা আমাদের সম্পর্কের খুঁটি একটু একটু করে আলগা করেছে। পুরো ঘটনা থেকে একটা জিনিস খুব বুঝলাম, 10 জনের অনিচ্ছায় একটা সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনকেই অনেক উদ্যোগী হতে হয়। বেশিরভাগ ছেলে হয়তো এই জায়গায় এসে হেরে যায়। সারা যতটা আগ্রহী হয়ে আমাকে বিয়ে করেছিল, ততটা আগ্রহ যদি বিয়ে টিকিয়ে রাখতে করত, তাহলে আজ আমাদের সম্পর্ক অন্যরকম হতো। মধ্যবিত্ত মেয়েরা শেষ পর্যন্ত সংসার টিকিয়ে রাখতে চায়, কিন্তু সফল হতে পারে খুব অল্প সংখ্যক। কেউ শেষ পর্যন্ত হেরে যায়, নয়তো কেউ সব মেনে নিয়ে
মুখ বুজে পড়ে থাকে। আমি এই দুইয়ের মাঝামাঝি অবস্থানে ছিলাম। আমি হেরে যেতেও রাজি ছিলাম না, আবার মুখ বুজে পড়ে থাকতেও চাইছিলাম না। ওই সময়টা খুব বাজে কেটেছে আমার। বাবার বাড়ির সাথে সম্পর্ক আলগা। অভিমানে মুখ ফিরিয়ে না বাবার কাছে ফিরতে চাইনি, তাকে সঠিক প্রমাণ না করতে। আরেকদিকে রঙ্গন ছিল না। মেডিকেলে রঙ্গন ছাড়া আর কারোর সাথে সেরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না আমার। কাজে একাকিত্ব তীব্রভাবে গ্রাস করলো আমাকে। এর মধ্যে সারোয়ারের আরেকটা খবর আমাকে একেবারে রিক্ত করে দিল। অফিসের এক মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে, আর সেটা নাকি বিয়ে পর্যন্ত গড়াবে। আমাকে ছেড়ে ওই মেয়েটাকে বিয়ে করবে সারোয়ার, আর এতে ওর মায়ের সমর্থন আছে। আমার মাথা নষ্ট হয়ে গেল। কার সাথে পরামর্শ করব কিছু ভেবে পাচ্ছিলাম না। অতঃপর বাধ্য হয়ে রঙ্গনকে মেসেঞ্জারে নক দিলাম। যে ছেলেকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছিলাম একদিন, সেই ছেলেই আমার এক ডাকে সাড়া দিল। ওকে জানালাম আমি দূরে কোথাও যেতে চাই। ও কি কোনোভাবে হেল্প করতে পারে আমাকে? তখনও জানতাম না রঙ্গন দেশে ফিরেছে। সব শুনে সে আমাকে আশ্বাস দিল কোনো একটা ব্যবস্থা করবে। আমি যেন চলে আসি চিটাগাং। কবে কখন ঘর ছাড়বো সেটা বলে দিলাম ওকে। এক জায়গায় যে ওর কোনো এক পরিচিতের সাথে মিট করার কথা ছিল আমার। সেদিন পালিয়ে সেখানে যে সারপ্রাইজ হলাম রঙ্গনকে দেখে, ঠিক যেমনটা আজ হলাম সারোয়ারকে দেখে। একটু নাটক করতে হয়েছে আমাকে। ছোটকাল থেকে গোয়েন্দা গল্প পড়াটা কাজে লাগে একটা বুদ্ধি বের করেছি। সকালে মোমেনা খালাকে জোরে জোরে বলেছি আজ আমি সেমিনার অ্যাটেন্ড করতে চট্টগ্রামের বাইরে যাব, ফিরতে রাত হবে। তারপর তৈরি হয়ে বেরিয়ে এসে বসলাম বাসার কাছের এক রেস্টুরেন্টে, যেখান থেকে বাসাটা সরাসরি দেখা যায়। তারপর অপেক্ষা করতে লাগলাম শিকারের। জানতাম এতে কাজ হবে, শিকারই টোপ গিলবে। মোমেনা খালাকেও বলা ছিল, তাই তিতুনকে সাথে নিয়ে দিদুনের বের হওয়ার খবর পাওয়ার সাথে সাথে আমি ওদের পিছু নিয়েছি। বাসা থেকে খুব বেশি দূরে নয় হোটেলটা। ওরা রিকশায় যাচ্ছিল, আমি গাড়িতে ওদের পিছু নিলাম। এখন হোটেল আগ্রাবাদের ৫ম তলার ৫০৭ নং ডিলাক্স রুমটার সামনে দাঁড়িয়ে আমার হাত পা রীতিমতো কাঁপছে। ভাগ্যিস এখানে সারোয়ার নিজের নামটা ঠিক লিখেছে, কোনো লুকোচুরির আশ্রয় নেয়নি। না হলেও রুম নাম্বার খুঁজে পাওয়া দুষ্কর হতো। আমি দুরু দুরু বুকে দরজায় নক দিলাম। ভেতর থেকে সারোয়ারের গম্ভীর গলা ভেসে এলো, কে? আমার শরীর কাঁপছে। দীর্ঘ ৫ বছর পরে সেই পরিচিত গলার স্বর শুনে অকারণ উত্তেজনায় বুকটা ধরফর করে উঠল। সহসায় গলা দিয়ে আওয়াজ বের হলো না আমার। কিছুক্ষণ অপেক্ষা করে সাহস করে পুনরায় দরজায় কড়া নাড়তে এবার দরজাটা ফট করে খুলে গেল। আমার সামনে সারোয়ার দাঁড়িয়ে আছে, চোখে মুখে হাজারো বিরক্তিকর অভিব্যক্তি নিয়ে। কিন্তু আমাকে দেখা মাত্রই চেহারায় দ্রুত পরিবর্তন এলো, যেন হাজার ভোল্টের শক খেয়েছে সে। ফ্যাকাশে মুখে হতভম্ব ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে আছে সারোয়ার। আমার স্বামী, তিতুনের বাবা, দুজন দুজনকে দেখছি বিস্ময় নিয়ে। কোনো আওয়াজ নেই। ভেতর থেকে আমার শ্রদ্ধেয় শাশুড়ি মা বেরিয়ে এলেন। সারোয়ার, কে এসেছে? রুম সার্ভিস নাকি? তিতুনের জন্য আইসক্রিম এনেছে তাই না? বলতে বলতে আমার দিকে নজর পড়ল ওনার। চমকে উঠে বললেন, তুমি এখানে? আমি নিজেকে সামনে নিয়ে হেসে দিলাম। সারোয়ারের চোখে চোখ রেখে জানতে চাইলাম, কেমন আছো সারোয়ার? এতদিন পরে কোত্থেকে এলে জানতে পারি কি? ভেতরে এসো দুপুর। সারোয়ার দরজা থেকে সরে দাঁড়ালো। আমি ভেতরে ঢুকলাম। তিতুন আমাকে দেখতেই দৌড়ে এলো। মাম্মা, তুমি এসেছো? বাবাকে দেখতে এসেছো তাই না? কি মজা। বাবা, মাম্মা, আমি, দিদুন সবাই মিলে খেলবো। সবাই মিলে খেলবো তিতুন। তার আগে মাম্মা একটু বাবার সাথে কথা বলবে। তুমি একটু খেলা করো তিতুন।
সারা তিতুনকে ডাকলো। তিতুন, এই যে নতুন গাড়ি আছে এখানে, দেখো তো চালাতে পারো কি না। তিতুন নতুন খেলনা পেয়ে ডুবে গেল। আমি, সারোয়ার আর তিতুনের দিদুন তিনজনে মুখোমুখি বসে আছি। ওনার মুখ চোখ ভীষণ ফ্যাকাশে দেখাচ্ছে। উনি বললেন, কি ঘটেছে আমি বলছি দুপুর। সারোয়ার হাত দেখালো। তুমি অসুস্থ মানুষ, এত চাপ নিও না মা। দুপুর কি জানতে চায় তার জবাব আমিই দেব। আমি হাসলাম। তোমাদের দুজনের ঠেলাঠেলি শেষ হলে আমি কিছু বলি। সারোয়ার মাথা দুলালে আমি বলি, তুমি কি সত্যি এতদিন নিখোঁজ ছিলে? সারোয়ার মুখ খুলল। উত্তরটা হ্যাঁ বা নাতে দেওয়া সম্ভব না। তোমার ডিটেলস শুনতে আপত্তি নেই তো? আমি মাথা নাড়ি। শুনবো বলেই তো এলাম, বলো কি ঘটনা। আমার পালিয়ে যাওয়ার দিনই কেন তুমিও পালালে সেটা জানতে খুব উৎসাহী আমি। সারোয়ার আমার চোখে চোখ রাখে। টের পেলাম ওর চোখের তারা খানিকটা জ্বলে উঠল। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছে সে। নরম গলায় বলল, তুমি আমাকে ছেড়ে পালাবে? এই কথাটা প্রথম আমাকে জানায় রেবা, তাও আবার রঙ্গনের সাথে। অসম্ভব। শুনে আমি বিশ্বাস করিনি মোটেও। রেবার কনফিডেন্সের সাথে শর্ত দিয়েছিল, যদি তোমার পালিয়ে যাওয়ার খবর সত্যি হয় ওকে বিয়ে করতে হবে। তোমার উপর প্রচণ্ড বিশ্বাস থেকে আমি ওর শর্ত মেনে নিই। আমি জানতাম রঙ্গন তোমাকে না পেয়ে ওর মায়ের ওপর রাগে ক্ষোভে বিদেশে পাড়ি জমিয়েছে। কাজে রেবার কথা মিথ্যে ধরে নিয়ে ওর শর্তে সম্মতি দিয়েছিলাম। কিন্তু তুমি আমার বিশ্বাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেদিন রাতে রঙ্গনের সাথে পালিয়ে গেলে। সারোয়ারের কথা শুনতে শুনতে আমার ব্রু কুঁচকে গেল। আমি রাগান্বিত হয়ে বলি, কি বলতে চাইছো সারোয়ার? এমনভাবে বলছো যেন আমি পরকীয়া করে পালিয়ে এসেছি। ব্যাপারটা কি তাই? নাকি তোমার পরকীয়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি পালিয়ে এসেছি? বিশ্বাস শব্দটা যায় তোমার সাথে? কারো বিশ্বাস কিভাবে ভাঙতে হয় সেটা তোমার চেয়ে ভালো কে জানে। আমার কথা বাদ দাও। তুমি জানতে রঙ্গন আমাকে পছন্দ করে, তবুও খালাতো ভাইয়ের পছন্দকে নিজের পছন্দ বানাতে দুবার ভাবনি তুমি। সেই তুমি কিনা আমার বিশ্বাস ভাঙা নিয়ে জ্ঞান ঝাড়ছ। ব্রাভো। সারার অসহায় চাহনি দিয়ে তাকিয়ে থেকে আমায় বলল, আমার ভুল আমি স্বীকার করছি দুপুর। তাই বলে তুমিও কেন সে একই পথে হাঁটবে? কেন আমার থেকে পালিয়ে আসবে? আমি রেগে গেলাম। চেঁচিয়ে বললাম, আমি পালিয়ে এসেছি? আমি? নাকি তুমি বাধ্য করেছিলে আমাকে? কি করা উচিত ছিল আমার? পালিয়ে না এসে তোমার তালাকের অপেক্ষা করতাম, তারপর ডিভোর্সি হয়ে সমাজের মানুষের বাঁকা নজরে পড়ে নিজেকে শেষ করতাম। কিন্তু শুধু আমি কেন সহ্য করব বলো তো? আমার একার কেন দায় হবে? বিয়ে তুমি আমি দুজনেই করেছিলাম, তাই আমি একা সাফার করব এটা মেনে নিতে মন সায় দেয়নি কিছুতেই। সেদিনই ঠিক করলাম পালিয়ে যাব। তুমি যাকে খুশি বিয়ে করো, কিন্তু মনে যেন এই ভয় থাকে তোমার বউ ফিরে আসবে। যে তোমাকে বিয়ে করবে সেও যেন এই ভয়ে থাকে তোমার ভাগিদার বর্তমান আছে, যে কোনো সময় ফিরে আসতে পারে। আমাকে ছেড়ে তুমি অন্য কারো সাথে সুখে থাকবে, আর আমি ধুকে ধুকে বেঁচে থাকবো। এটা কি করে হতে দেই বলো? আমার কথা শুনে সারোয়ার অবাক হয়ে তাকিয়ে রইল। স্মিত কণ্ঠে বলল, আমার না হয় ভুল ছিল দুপুর, তাই বলে তুমি আমাকে ছেড়ে আসবে? আমার মেয়েকে আমার থেকে দূরে সরিয়ে দেবে? বাবা হিসেবে আমাকে বঞ্চিত করার অধিকার কোথায় পেলে দুপুর? যে অধিকারে তুমি আরেকটা বিয়ে করতে চেয়েছিলে সে অধিকারে সারোয়ার আমার এই বান্ধবীর সাথে ফ্লার্টিং, রেবার সাথে ইনিয়ে বিনিয়ে প্রেম, তারপর আমাকে বিয়ে, আবার আমাকে ফেলে অফিসের কর্মচারীর সাথে প্রেম। জীবনটা মনে হচ্ছে তোমারই। সারোয়ার চোখ গোল করে তাকাতে হেসে দিলাম। তুমি কি ভেবেছিলে আমি কোনোদিন জানবো না রেবার কথা? বিয়ে করবে বলেই মেয়েটার সাথে প্রেম প্রেম খেলা খেলে তারপর আমাকে বিয়ে করা।
ব্যাপারটা দারুণ সারোয়ার। আজ বুঝতে পারি শুধু রঙ্গনকে হারিয়ে দেওয়ার জন্য তুমি আমাকে বিয়ে করেছিলে, প্রেমের নাটক করেছিলে। এতটা হিংসা আপন খালাতো ভাইয়ের জন্য কেন সারোয়ার? সারোয়ার নরম গলায় বলল, তুমি আলোচনা অন্যদিকে টেনে নিচ্ছ দুপুর। যেটা বলছিলাম সেটাই বলি। আমি আমার মেজাজের লাগাম টেনে ধরি, কোনো রকমে নিজেকে শান্ত করে বলি, হ্যাঁ বলো, শুনি তোমার আরেকটা মিথ্যে। সারোয়ার মেজাজ খারাপ না করে নরম গলায় বলতে শুরু করে, সেদিন তাড়াতাড়ি অফিস থেকে ফেরার পরই রেবা আমাকে জানায় সে রাতে তুমি পালাবে। আমি বিশ্বাস করিনি। রেবা বলল, বিশ্বাস না হলে নাই, তবে বিশ্বাস হয়ে যাবে। তুমি শুধু আমার কথা অনুযায়ী কাজ করো। রেবার কথাতেই সেদিন সকাল সকাল শুয়ে পড়ি। 12:30টায় রেবার কল পেলাম। বলল, তুমি কেবল বাসা থেকে বের হয়েছ, তোমার পিছু নিতে হবে। রুমে তোমাকে না পেয়ে বুঝলাম রেবার কথা হয়তো সত্যি হয়েছে। ছুটলাম তোমার পিছু পিছু। একটা হাসপাতালের সামনে তুমি দাঁড়ালে। একজন এসে তোমার হাতে কিছু কাগজ দিল। 5 মিনিট কথা হলো তোমাদের। তারপর তুমি আবার সিএনজিতে উঠে বসলে, নামলে কলাবাগান বাস স্ট্যান্ডে। সেখানেই রঙ্গনকে দেখলাম। তোমাদের দুজনকে একসাথে দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। চিৎকার করে তোমাদের ডাকবো, এমন সময় চোখে আধার নেমে এলো। কেউ আমার মাথায় জোরে আঘাত করলে আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। আমি হেসে দিলাম, ফিল্মের কাহিনী বলছো নাকি সারোয়ার? সত্য মিথ্যা যাই হোক, শুনতে বেশ লাগছে, কিন্তু বলো তারপর কি হলো? জেগে উঠে কি দেখলে? চেয়ারে বাধা পড়ে আছো? রেবা তোমাকে বিয়ে করার জন্য কাজে নিয়ে অপেক্ষা করছে। সারোয়ার স্থির হয়ে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ওর চোখে কোনো অনুভূতি নেই। আমিও ভয় না পেয়ে তাকিয়ে থাকি, চোখ ফিরিয়ে নেই না। সারোয়ার হতাশ কণ্ঠে বলল, তুমি ফান মনে করে বলল কথাগুলো আসলে সত্য দুপুর। ঠিক এমন কিছু হয়েছিল। এর সাথে আরেকটা সারপ্রাইজিং ব্যাপার ছিল। সেটা হলো জেগে উঠে রেবার সাথে মাকে দেখা। পুরো ব্যাপারটা মা জানতো, তবুও তোমাকে আটকানোর চেষ্টা করেননি। কারণ সে মনে মনে চাইছিল তোমার সাথে আমার ছাড়াছাড়ি হোক, আমি রেবাকে বিয়ে করি। আমি রাজি হলাম না। মা বললেন, তোমার অনেক পাগলামি সহ্য করেছি সারোয়ার, আর না। দুপুর চলে গেছে, ভালো হয়েছে। আপদ একা বিদায় হয়েছে, সেই ভালো। এবার অন্তত রেবাকে বিয়ে করো। পাগল হয়েছ মা? ওকে কেন বিয়ে করব? চেহারা দেখেছ ওর? আমি অফিসের জিনিয়াকে বিয়ে করব। আমার কথা শুনে রেবা রেগে গেল। তাহলে আমার সাথে প্রেম করেছিলে কেন সারোয়ার ভাই? ইচ্ছা হয়েছিল, কিন্তু তুইও বা কেমন? ভাই ডেকে আবার বর বানাতে চাস? ছি! রেবা তীব্র ঘৃণা নিয়ে আমায় দেখে। তোমাকে এত সহজে ছাড়বো না সারোয়ার ভাই। আমাকে তুমি চেনো না। আমাকে কিছু করলে মা তোকে ছেড়ে দেবে? কিছু করার মতো পরিস্থিতিতে থাকলে তো কিছু করবে। দেখো তোমার চোখের সামনে মামির কি হাল করি। বলেই রেবা মায়ের মুখে রুমাল চেপে ধরল। মা সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি ভয় পেয়ে কয়েকবার করে মাকে ডাকি, মা সাড়া দেয় না। রেবা আমার দিকে তাকিয়ে ক্রোর হাসি দিল। এবার তোমার পালা। তারপর তোমাকে নিয়ে এমন জায়গা আটকে রাখবো যে কোনোদিন কেউ খোঁজ পাবে না তোমার। তারপর তুমি থেকো একা একা, আর দুপুরকে মনে করো। বলেই রেবা পুনরায় আমাকে অজ্ঞান করে। নিজেকে গ্রামের এক বাড়ির ঘরে পাই। খাবার নেই, পানি নেই, বাথরুম নেই। এভাবেই কাটলো কয়েকদিন। তারপর রেবা এসে আবারও বিয়ের কথা বলল। আমি বন্দি দশা থেকে মুক্তি পেতেই ওকে বিয়ে করতে রাজি হলাম। আমি হেসে দিলাম, বাহ, চমৎকার গল্প। তাহলে গত কয়েক বছর সুখে শান্তিতে সংসার করলে, আর এদিকে তোমার মা তোমাকে খুঁজে বেড়ানোর নাটক করছে। দুজনেই ভালো গল্প বলতে পারে, অস্কারজয়ী গল্প।
এবার উনি এগিয়ে এলেন। আমি কোনো নাটক করিনি দুপুর। সেদিনের পর সত্যি সারোয়ারের সাথে যোগাযোগ ছিল না আমার। রেবা ওকে নিয়ে কোথায় চলে গেছিল সেটা আর জানতে পারিনি আমি। কখনো বলেনি। রেবা হুমকি দিয়েছিল, কোনো ধরনের মামলা মোকদ্দমা করলে সারোয়ারকে হারাতে হবে। তাই ভয়ে কোনোদিন কিছু করার সাহস পাইনি। আমি খিলখিল করে হেসে দিলাম। গল্পটা বেশি গাঁজাখুরি লাগছে। রেবা আপনাদের বাড়িতেই থাকতো, হুট করে কোথায় চলে যাবে? গল্পের এই অংশটা দুর্বল হয়ে গেছে, পাঠক ধরে রাখতে পারবেন না। উনি কিছু বলতে চাইছিলেন, সারোয়ার থামিয়ে দিল। ওকে কিছু বলে লাভ হবে না মা, বাদ দাও। আমি হাসি থামিয়ে গম্ভীর হলাম। বিশ্বাস হবে না কেন? বিশ্বাস হওয়ার মতো করে বললে অবশ্যই বিশ্বাস হবে। উনি বলল, নিজের কাছের লোকজন বিশ্বাসঘাতক হলে তাদের সাথে ডিল করা কঠিন। রেবা আমার নারী নক্ষত্র জানতো সারারকেও। আমাদের কিভাবে কাবু করা যাবে সেটার পরিকল্পনা করেই ও কাজটা করেছিল। অনেক দিনে জমানো রাগ ছিল ওর। সারোয়ারকে নিয়ে পালিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেনিও। তবে প্রতি মাসে একটা বড় অঙ্কের টাকা ওকে পাঠাতে হতো। তারপর একদিন ওর ফোন এলো 1 কোটি টাকা দাবি করে, আর বাড়িটা ওর নামে লিখে দিতে। না দিয়ে উপায় ছিল না। সারোয়ারকে জখম করেছিল খুব বাজেভাবে, ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল করেছিল। বাধ্য হয়ে আমাকে ওর সব কথা মেনে নিতে হয়। তারপর থেকে রেবা আর কোনো দিন ফোনও দেয়নি আমাকে। তাহলে এটাকে বসে আছে সারোয়ারের ভূত? আমার প্রশ্নে এবার সারোয়ারের চেহারায় বিরক্তি ফুটে উঠল। আমি মৃদুস্বরে হেসে বলি, সব দোষ রেবার ঘাড়ে দিয়ে এখন নিজেদের সাফসুতরা বললেই কি আমি মেনে নেব? না, আমার মেনে নেওয়া উচিত হবে। সারোয়ার বলল, তুমি মেনে না নিলেও সত্য পাল্টে যাবে না দুপুর। রেবা আমাকে নিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছিল। সেখানে আমাকে বাড়িতে আটকে রাখত, যেন আমি পালিয়ে দেশে না আসতে পারি। আমার জীবনটা নরক বানিয়ে ফেলেছিল রেবা। কিভাবে আমি দেশে ফিরেছি নিজেরই এখন বিশ্বাস হয় না। আমার মুখে প্রশান্তি ফুটে উঠল। নিজের কর্মে সাজা পেয়েছ তবে? সারোয়ার এবার হাসল। আমি না হয় আমার কর্মের সাজা পেয়েছি দুপুর, তুমি কি পাবে না? স্বামী সংসার ফেলে পরপুরুষের কাছে আশ্রয় নিয়েছ, তার সাজা কি হবে দুপুর? আমি রেগে বলি, উল্টোপাল্টা বকবে না সারোয়ার। নিজের মতো সবাইকে ভাবো নাকি? সারোয়ার হাসল। না, তা ভাবি না। আমি অন্তত লুকিয়ে চুরিয়ে কিছু করি না। এবার তোমাকে মজার একটা কথা বলি। রেবা আমাকে নিয়ে আমেরিকা গেছিল। ওকে কে সাহায্য করেছিল জানো? তোমার প্রাণপ্রিয় বন্ধু রঙ্গন। আমি অবিশ্বাস নিয়ে চিৎকার করে উঠি, বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। রঙ্গন এমন কাজ করতেই পারে না। সারোয়ার হা হা করে উচ্চস্বরে হাসল। তোমার অবিশ্বাসে সত্য পাল্টে যাবে না দুপুর, সত্য সত্যই রবে। তোমার রঙ্গন তোমার স্বামীকে কিডন্যাপ করেছিল। ফোনের ওপাশে রঙ্গন হ্যালো বলতে আমি বলি, রঙ্গন, এখন একটু হোটেল আগ্রাবাদে আসতে পারবি? রুম নাম্বার 507, এসে নক দিবি। আর শোন, আসার সময় একটু মোমেনা খালাকে বাড়ি থেকে তুলে নিয়ে আয়। তাড়াতাড়ি আসিস প্লিজ। রঙ্গনকে কিছু বলার সুযোগ দিলাম না। ফোন নামিয়ে রেখে সারোয়ারের দিকে তাকিয়ে বলি, তথ্য যাচাইয়ের সুযোগ যখন আছে তখন সময় নষ্ট করে লাভ কি? তাছাড়া রঙ্গনের উপর এত বড় অভিযোগ দিচ্ছ, ওর কথা না শুনে কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। দেখলাম সারোয়ার আর ওর মা দৃষ্টি বিনিময় করলো। আমি হেসে ওনাকে জিজ্ঞেস করি, এত অসুস্থ শরীর নিয়ে এসব করতে খারাপ লাগে না আপনার? এত এনার্জি পান কোথায়? উনি জবাব দিলেন না। আমি সারোয়ারকে বলি, তুমি সত্য বলতে ভুলে গেছো। তাই বলে আমি মিথ্যাটা মেনে নেব এমনটা ভাবা বোকামি না বলো? সেই 5 বছর আগের আমার সাথে আজকের আমাকে তুলনা করলে ভুল করবে। সারোয়ার শুধু বলল, রঙ্গন আসুক,
সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। আধা ঘন্টা বাদে রঙ্গন এলো। স্বভাবতই সারোয়ারকে দেখেও ভীষণ রকম চমকে উঠল। আমি তিতুনকে মোমেনা খালার সাথে বাইরে পাঠিয়ে দিলাম। রুমে আমরা 4 জন মুখোমুখি বসলাম। সবাই চুপচাপ হয়ে আছে। আমি কথা শুরু করলাম। রঙ্গন, সারোয়ার তোর বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ তুলেছে। সে বলছে রেবা সারোয়ারকে সাথে নিয়ে আমেরিকায় পালিয়ে যায় তোর সহযোগিতায়। সেখানে সারোয়ারকে বন্দি করে রাখতো রেবা। কথাগুলো কতটুকু সত্য সেটা জানতেই তোকে ডাকা। রঙ্গন চুপচাপ আমার কথা শুনল। এর মাঝে কয়েকবার ওর মুখাবয়ে পরিবর্তন হয়েছে। শেষের দিকে এসে আমি যখন জবাবের আশা ওর দিকে চাইলাম, ও হেসে দিল। সততা যাচাই করার আগে আমি তোর কাছে জানতে চাই, তুই ওর কথাগুলো কতটা বিশ্বাস করেছিস? তোর কি আদৌ মনে হয় ও সত্য বলছে? আমি ওর প্রশ্নের জবাব না দিয়ে আবারও জানতে চাই, তুই বল প্লিজ। তোর বিরুদ্ধে এরকম অভিযোগ মেনে নিতে পারছি না। রঙ্গন হেসে দিল। তোকে মাঝে মাঝে আমার এত বোকা মনে হয় দুপুর। তুই একজন শিক্ষিত মেয়ে হয়ে উজবুকের মতো কাজ করিস কি করে? তবুও তোর জানার জন্যই বলছি, আমেরিকায় কাউকে জোর করে ধরে বেঁধে নিয়ে যাওয়া যায় না, যদি না সে নিজে না যায়। কিংবা কাউকে বন্দি করে রাখাটাও এতটা সহজ নয়। সারোয়ার তোকে গাঁজাখুরি গল্প বলে আর তুই বিশ্বাস করিস? তুই এত বোকা কেন দুপুর? আমি কিছু বলার আগে সারোয়ার চেঁচিয়ে উঠল। ও কথা ঘোরাচ্ছে দুপুর, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে ফাঁকি দিচ্ছে। রঙ্গনের চোখ দুটো জ্বলে উঠল, চল শক্ত হলো। দাঁতে দাঁত চেপে বলল, দেখ দুপুর, মিথ্যেবাদীদের সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে দেখি না। খালা প্রথমে বলল সারোয়ার নিরুদ্দেশ। এখন দেখা যাচ্ছে সে বহাল তবিয়তে আছে। আবার এসে উল্টোপাল্টা বকছে। তুই কেন এখনো ওদের সাথে আলাপ চালিয়ে যাচ্ছিস আমি সেটাই বুঝতে পারছি না। সারোয়ার চেঁচিয়ে উঠে বলল, কারণ ও আমার বিয়ে করা বউ। অধিকার আছে ওর ওপর আমার। রঙ্গন চরম মেজাজ খারাপ করে হাততালি দিল। বাহ, চমৎকার। তাহলে আর কি দুপুর, তুই এখন ওর সাথে সংসার পাত। সারোয়ার বলল, ওর কাছে জানতে চাও দুপুর, আমেরিকায় আমার সাথেও দেখা হয়েছে কিনা? এই এতদিনে ও কি একবারও আমার কথা বলেছে তোমায়? আমি ভাবলেশীন নয়নে রঙ্গনকে দেখলাম। আমায় দেখে ও কি বুঝলো কে জানে। চট করে চেয়ারে বসে আমায় ডাকলো, শোন দুপুর, সারোয়ারের মিথ্যাচার নিয়ে জবাবদিহির কোনো ইচ্ছে আমার নেই। তবে আজ এটুকু বুঝলাম, সত্যিটা ওরা কখনোই তোকে বলবে না। তাই আমি আজ তোকে সত্য বলবো। তুই বলেছিলি ওদের খবর নিতে, আমি নিয়েছি। আর কিছু তথ্য আগে থেকে জানি। তুই পালিয়ে আসার পর সারোয়ার আর রেবা বিয়ে করে আমেরিকায় পাড়ি জমায়। ওখানে সারোয়ার লাগামহীন জীবনযাপন করতে শুরু করে। সারোয়ারের চাহিদা পূরণে দেশ থেকে খালাকে টাকা পাঠাতে হতো। ব্যবসায় ধস নামে। একবার মাতাল হয়ে কার সাথে মারামারি করে জেলে যায় সারোয়ার। তাকে ছাড়াতে খালার গ্রামের জমি বিক্রি করতে হয়। আর বাড়িটা সারোয়ারের দাদিকে তার অংশ হিসেবে লিখে দিতে হয় বাধ্য হয়ে। রেবা শুরুতে সারোয়ারের সাথে তাল মেলালো, পরে হাঁপিয়ে গেছিল। ওখানে আরেক বাঙালি ছেলের সাথে সম্পর্ক হয়ে পালিয়ে যায়। তারপর সারোয়ার কিছুদিন চেষ্টা করে একা একা ভিন দেশে সারভাইভ করতে, কিন্তু না পেরে ফিরে আসে। সমাজ রাতে খালার উপর অসন্তুষ্ট হয়ে সব কিছু থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়। বাবার সম্পদে ওদের হক ছিল, যা সারোয়ারের কারণে ওরা পায়নি। খালার অসুখ কবে থেকে সেটা কেউই বলতে পারে না। ওদের এখন ঘর নেই, ঠিকানা নেই। আজ এখানে কাল ওখানে ভাড়া থাকে। এবার বুঝে নে ওরা কেন তোর কাছে এসে এত নাটক করছে। ওদের তোকে দরকার দুপুর, সেই দরকার থেকে তোর কাছে ফিরেছে। আমি চাইনি তুই আবার এই জঞ্জালে পা রাখিস, তাই সব কিছু তোর থেকে আড়াল করেছি। তাছাড়া তুই নিজেও কিন্তু কখনো জানতে চাসনি। এখন এটা নিশ্চয়ই
আমার অপরাধ নয়। রঙ্গন থামল, আমার কাছ থেকে কিছু শোনার আশায় তাকায়। আমি কিছু না বলে চুপ করে আছি। সারোয়ার বলল, ও মিথ্যে বলছে দুপুর, নিজের দোষ ঢাকতে এসব বলছে। ও আসলে তোমাকে আমার থেকে দূরে সরিয়ে নিজের করে পেতে চায়, এই জন্য এসব বলছে। আমি তবুও চুপ করে রইলাম। সারোয়ারের কথা একটা শব্দ প্রত্যুত্তর করল না রঙ্গন। হতাশ কণ্ঠে বলল, তোর সিদ্ধান্ত কি হবে আমি জানি না, তবে আমি একটা কথা পরিষ্কার করে দেই। সব ছেড়ে আমি দূরে চলে এসেছিলাম দুপুর, কাকতালীয়ভাবে। যেদিন দ্বিতীয়বার সাহায্য চেয়ে তোর ফোন এসেছিল, সেদিন আবারও তোর ডাক উপেক্ষা না করে সাড়া দিয়েছিলাম। এতগুলো বছর নিঃস্বার্থভাবে তোর পাশে দাঁড়িয়ে থেকেছি। আমাকে বিয়ে না করলেও কোনো আপত্তি নেই, কিন্তু আমি চাইব না দ্বিতীয়বার সারোয়ার তোর জীবনে আসুক। যদি তুই এরকম কোনো সিদ্ধান্ত নিস, তবে চিরজীবনের মতো আমাকে হারিয়ে ফেলবি। এখন তুই ভেবে দেখ কি করবি। আমি চললাম। এই ক্লাউনদের মাঝে থাকার কোনো ইচ্ছা আমার নেই। রঙ্গন কোনো সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। শাশুড়ি মা মুখ নিচু করে বসে আছে। আমি উঠে দাঁড়িয়ে ওনাকে ডাকি, আপনি যাবেন না থাকবেন? উনি সাথে সাথে দাঁড়িয়ে পড়লেন। ওনার চোখে অবিশ্বাস। সারোয়ারের সাথে নিঃশব্দে দৃষ্টি বিনিময় করে আমার পিছু পিছু বেরিয়ে এলেন। বাসায় ফিরে নিজের রুমে ঢোকার আগে ওনাকে বললাম, এখন থেকে আমার অনুমতি ব্যতীত আমার মেয়েকে বাসার বাইরে নেবেন না। এতদিন সম্পর্কের লেহাজ দেখিয়ে চুপ ছিলাম, কিন্তু আর না। আমার কথার বাইরে যাওয়ার চেষ্টা করবেন না আর। ফল ভালো হবে না। অন্তত আমার মেয়ের ক্ষেত্রে কোনো ধরনের ফালতু আচরণ আমি মেনে নেব না। উনি বিনা বাক্যে মাথা দুলালেন। আমি মনে মনে হাসলাম। খুব বুঝতে পারছি অতিভক্তি চোরের লক্ষণ। ওনার মাথায় নিশ্চিত কিছু চলছে। আমিও দেখতে চাই শেষটা। এরা আর কত দূর যেতে পারে এটা দেখতে চাই। আমি হুট করে বলি, একটা কথা বলবো? উনি তাকিয়ে থেকে মাথা দুলায়। আমি বলি, সারোয়ারকে অন্ধভাবে ভালোবাসার কোনো আলাদা কারণ আছে? আপনার একটু শাসন ওকে মানুষ বানাতে পারত। কেন এতটা ছাড় দিলেন? উনি কিছুক্ষণ ছলছল নয়নে আমার দিকে তাকিয়ে থেকে ঝরঝর করে কেঁদে দিলেন। এই প্রথমবার ওনার কান্না আমার কাছে মেয়ে কি মনে হলো না। মনে হলো মানুষটা অনেক দিন পরে মন থেকে মন খুলে কাঁদছে। বলুন তো, আমার কি আপনাদের সুযোগ দেওয়া উচিত? আপনার দিক থেকে একটা সুখ স্মৃতি বলুন, যেটা মনে করে আপনাদের আরেকবার সুযোগ দেওয়া উচিত আমার। কিংবা সারোয়ারের কোনো বিষয়টা মনে করে ওকে আবার জীবনে আনবো। এত মিথ্যাচার, এত নাটক কেন করলেন আমার সাথে? উনি আমার প্রশ্ন শুনলেন চুপচাপ। কিছুক্ষণ পর মাথা তুলে আমার দিকে তাকালেন। আমি মানছি অনেক ভুল করেছি জীবনে। জীবনের শেষ মুহূর্তে এসে ভুলগুলো বেশ বুঝতে পারছি। সম্পদ, সন্তান আর স্বাস্থ্য, তিনটা অমূল্য জিনিস হারিয়ে ফেলেছি। জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই রে মা। কেবল ছেলেটাকে জীবনে স্থিতিশীল দেখে চোখ বুঝতে চাই। সারোয়ারের বাবাকে কথা দিয়েছিলাম সারোয়ারকে দেখে রাখবো। এখন ফেরার সময় দেখছি আমি জবাব দেওয়ার মতো উত্তর রেডি করতে পারিনি। শান্তি পাচ্ছি না রে মা। আমি জানি সারোয়ার অনেক ভুল করেছে জীবনে, কিন্তু ঠেকে ঠেকে ও অনেক পাল্টেছে। তুমি ওকে বিশ্বাস করতে পারছো না, এটা অবশ্য সারোয়ারেরই দোষ। তবু আমি বলবো, তুমি আমার ছেলেটাকে শেষ একবার সুযোগ দাও মা। অন্তত বাচ্চাটার জন্য হলেও সুযোগ দাও। তোমাদের সুখী দেখলে আমি শান্তিতে চোখ বুঝতে পারবো। আর এই শান্তি আমি আপনাকে কেন দেব? আমার মনে পড়ে না আপনি কখনো কোনোভাবে শান্তি দিয়েছিলেন। শুধু তাই না, এখানে এসে আমার বাসায় ওঠার জন্য বিস্তর নাটক করেছেন, তবুও সুযোগ চাইছেন। উনি দীর্ঘশ্বাস ফেললেন। চেহারায় বিষাদ ছেয়ে আছে। বিধবা জীবন খুব সহজ নয় মেয়ে। তুমি যেই ভয়ে সারোয়ারকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে এসেছিলে, ঠিক তেমন কোনো ভয় আমারও ছিল। সারোয়ারের বাবা হুট করে একদিন মারা গেল। তার সম্পদ সে নিজে কষ্ট করে গড়েছিল,
কিন্তু কোনো কিছু কারো নামে ছিল না, যার ফলে আমার জীবিত শাশুড়ি ছেলের সম্পদের ভাগিদার হয়ে যান। সে মা ভাগিদার হলে সমস্যা নেই, কিন্তু তার ভাগিদার হওয়ার সুযোগ নিয়ে সারোয়ারের চাচা আমাদের সব কিছু থেকে বঞ্চিত করতে উঠে পড়ে লাগলো। সারোয়ারের বাবা মারা যাওয়ার কদিন পরেই ওরা পরিবার সমেত এই বাড়িতে উঠে আসে। আমি ব্যবসা বুঝতাম না, তাও ভাগ্য ভালো, রঙ্গনের বাবা আমাকে সেই সময় অনেক সাহায্য করেছিল। ধীরে ধীরে দুলাভাইয়ের কাছ থেকে ব্যবসা বুঝে নিলাম। তবুও সারোয়ারের চাচাকে পরিবার সমেত টানতে হতো, অন্যায় আবদার মেনে নিতে হতো। এদিকে আমার ননদ তার মেয়ে রেবাকে সারোয়ারের সাথে বিয়ে দিতে চায়। তার কথা, রেবাকে বিয়ে করালে সারোয়ারের চাচা এতটা জ্বালাবে না। আমি সব দিক ভেবে ননদের প্রস্তাবে রাজি হলাম। সারোয়ার আর রেবাকে দেখলাম নিজেদের মধ্যে বেশ মিল। আমি মনে মনে স্বস্তি পেলাম। এর মধ্যে সারোয়ার তোমার কথা বললে আমি অবাক হলাম। ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম। সারোয়ারের কথায় রেবাও দুঃখ পেয়েছিল, আত্মহত্যা পর্যন্ত করতে গেছিল। ওর ফুফু মেয়ের হাল দেখে খেপে গেল। ওরা আমাকে ব্ল্যাকমেল করতে লাগলো, কারণ আমি ওদের বলেছিলাম সারোয়ারের সাথে রেবার বিয়ে দেব। অপরদিকে সারোয়ার জেদ ধরছে তোমাকে বিয়ে করবে। একটা মাত্র ছেলে বলে ওকে বেশ আদর করেছে ছোটবেলা থেকে। তাছাড়া সম্পদ রক্ষা করতে সারোয়ারকে প্রয়োজন, কিন্তু ছেলে তো মায়ের কষ্ট বুঝলো না। ওর চাচা ফুফুদের ক্রমাগত আক্রমণে আমি বিপর্যস্ত এটাও বুঝলো না। তার একটাই জেদ, সে তোমাকে বিয়ে করবে। বাধ্য হয়ে মেনে নিতে হলো, কিন্তু সঙ্গত কারণে তোমাকে পছন্দ হলো না আমার। আমি হেসে ফেলি। তাহলে এখন কেন পছন্দ করছেন? নিজেদের সব হারিয়ে এখনই কেন আমাকে যোগ্য মনে হচ্ছে? নিরাপদ জীবনের আশায়? উনি বিরক্ত হলেন মনে হলো। মুখের রেখায় চাপা অস্বস্তি দেখলাম। এখানে পছন্দ অপছন্দের কথা হচ্ছে না দুপুর। আমার দুই মেয়ে আমার সাথে সম্পর্ক না রাখুক, কিন্তু ওরা নিজেদের জীবনে ভালো আছে। এক সারোয়ার নিজের ভুলে ভরা জীবন নিয়ে এখন পস্তাচ্ছে। মা হয়ে সন্তানের এমন কষ্ট কি করে দেখি। আমার পর সারোয়ার একদম একা হয়ে যাবে। বোনরা ওকে পছন্দ করে না, বউকে নিজের ভুলে হারিয়েছে। একা পৃথিবীতে বেঁচে থাকবে কি করে আমার ছেলে? আমি তো মরেও শান্তি পাবো না দুপুর। তুমি যেমন তোমার মেয়েকে নিয়ে ভাবো, আমি আমার ছেলেকে নিয়ে ভাবছি। এতে আমি কোথায় দোষী বলো তো? আমি দু ঠোঁট চেপে ওনার দিকে তাকিয়ে থাকি। না, এত কথা শোনার পরও ওনার প্রতি আমার বিন্দুমাত্র সহানুভূতি জাগছে না। ভাবছি মানুষ ভুল করে, যদি ভুল বুঝতে না পারে তাহলে বেশ বিপদ। তার ভুলেরই সাজা সে পাচ্ছে, সেই রিয়েলাইজেশন তার কখনো হবে না। তিতুন বড় হচ্ছে, ওকে স্কুলে দেবে। সব বাচ্চার বাবা দেখেও নিজের বাবার আবদার করবে। তখন কি করবে দুপুর? ওকে কি বলে বুঝ দেবে? আমি স্বামী ছাড়া সন্তান মানুষ করেছি। আমি জানি কি পরিমাণ কষ্ট করতে হয় একজন মাকে। আর শেষ পর্যন্ত যদি সন্তান সারোয়ারের মতো হয় তাহলে তো জীবন শেষ। তাই বলছি, সব ভেবে সারোয়ারকে আর একবার সুযোগ দিয়ে দেখো। অন্তত তিতুনের কথা ভেবে হলো। মেয়েরা মা হওয়ার পর যা কিছু সিদ্ধান্ত নেয় সন্তানের ভালো ভেবেই নেয়। তুমি নিশ্চয়ই তার ব্যতিক্রম না। ওনার কথা শুনে দ্বন্দ্বে পড়ে গেলাম। তিতুনকে নিয়ে চিন্তা হচ্ছে বটে। ওনার কথাগুলো খুব ভুল কিছু নয়। তিতুন বাবার কথা খুব বলতো। আর সারোয়ারকে পাওয়ার সাথে সাথে যে পরিমাণ খুশি সে হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এখন হুট করে আবার সারোয়ার চলে গেলে ওকে সামলানো মুশকিল হবে। এতদিন বাবাকে দেখেনি সেটা একরকম, কিন্তু এখন দেখার পর আবার হারিয়ে ফেললে ওর মনোজগতে কি প্রভাব পড়বে সেটা ভাবছে। এলোমেলো ভাবতে ভাবতে হাসপাতাল থেকে ফোন এলো। একটা সিভিয়ার কন্ডিশনের পেশেন্ট এসেছে, এখনই হাসপাতালে যেতে হবে। মোমেনা খালাকে বলে বেরিয়ে এলাম। দুদিন হলো রঙ্গন আমাকে এড়িয়ে চলছে। হাসপাতালে দেখা হলো, ভালো মন্দ কিছু না বলে মুখ ফিরিয়ে চলে যায়। আজও তাই করেছিল। আমি ধরলাম, রঙ্গন এমন করছিস কেন আমার সাথে? রঙ্গন অবাক হলো, কেমন করছি? কথা বলছিস না? ভাইয়ের বউয়ের সাথে কি কথা বলবো? কথা বলা কি উচিত? রঙ্গন হেলা ভরে জবাব দিল। আমার হৃদয়ে সই ফোটার মতো সূক্ষ্ম ব্যথা টের পেলাম। হেসে বলি,
মাথা গেছে নাকি তোর? কি উল্টো পাল্টা বকছিস? রঙ্গন গম্ভীর হয়ে আমাকে দেখলো। কেন, ভুল কিছু বলেছি? তুই এখনও সারারের বউ না? তোর স্বামী, শাশুড়ি, সন্তান সবাইকে নিয়ে সুখের সংসার, সেখানে আমি কে তোর জীবনে? তুই আমার বন্ধু রঙ্গন। আর কোনো পরিচয়ের দরকার আছে? রঙ্গন হাসলো। স্বামীর চাইতে বড় পরিচয় আর হয় না। এতদিন আমাকে দরকার ছিল, তোর পাশে থেকেছি, এখন আর দরকার নেই। আমি মৃদু স্বরে আর্তনাদ করি। কি বলছিস এসব? রঙ্গন বিন্দুমাত্র ঘাবড়ে গেল না, অটল গলায় জবাব দিল, সত্য বলছি। শুধু শুধু আমাকে বিরক্ত করিস না। সারোয়ারকে নিয়ে সুখে শান্তিতে সংসার কর। বলে আর দাঁড়ালো না, আমাকে ফেলে রেখে হেঁটে চলে গেল। আমি বিস্ময়ে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম মিনিট খানেক। নিজেকে সামলে চেম্বারে এলাম, কিন্তু মন পড়ে রইল রঙ্গনের কথায়। রাতে চেম্বার করে ফেরার পর বাসায় ফিরে আরেক দফা ঝাঁকি খেলাম। ড্রয়িং রুমে সারোয়ার বসে আছে তিতুনের সাথে। আমাকে দেখে হাসার চেষ্টা করলো। মার শরীর খারাপ হয়ে গেছিল, আমাকে ডাকলো, দেখে আসলাম। আমি কাছে থাকলে একটু সাহস পায়। মেজাজ খারাপ ছিল, উত্তর দিলাম, তো নিজের কাছে নিয়ে গেলেই তো পারো, পরের মেয়ের কাছে ফেলে রেখেছো কেন? সারোয়ারের মুখ থেকে হাসি উদা হলো। তিতুন পাশ থেকে বলে বসলো, মাম্মা, বাবাকে বকছো কেন? বাবা অনেক ভালো মা, বাবাকে বকে না। কথা বাড়াতে মন চায় না। ঘরে এলাম, সারাদিনের ক্লান্তি শরীরে জেঁকে বসেছে। গোসল করে বেরোতেই কথা কাটাকাটির আওয়াজ পেলাম। মোমেনা খালা হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। খালা, ওই লোকটা আসছে। আমার ভ্রু কুঁচকে গেল। কোন লোক? ওই যে আপনাকে মাঝে মাঝে এটা সেটা পাঠায়, ভাইয়ার সাথে ঝগড়া লাগছে তার। আমি দ্রুত হাতে গায়ে ওড়না চাপিয়ে এগিয়ে গেলাম। ড্রয়িং রুমে যেতেই দেখলাম সারোয়ারের চেহারা বাংলার 5 হয়ে আছে। সোফায় বসে পা দুলাচ্ছে মাশরাফি ওরফে রাফি। আমাকে দেখে গা দুলিয়ে হাসলো। ম্যাডাম, দেশের বাইরে ছিলাম, আসার পর থেকে মনটা ছটফট করতেছিল আপনাকে দেখার জন্য, তাই বাসাতে চলে আসলাম। কিন্তু এসে দেখি এলাহি কারবার। আপনার স্বামী ক্যারেক্টার উদয় হয়েছে। আমি রেগে চেঁচিয়ে উঠলাম, আপনার সাহস তো কম না? আপনি আবার আমার বাসায় চলে এসেছেন। ঢুকতে দিল কে আপনাকে? আমি আজই সিকিউরিটির ওপর কমপ্লেন করব। রাফি হো হো করে হেসে উঠল। নিজের তৈরি করা বাড়িতে নিজে আসতে পারবো না? কি বলেন ম্যাডাম? যাই হোক, আসছিলাম আপনাকে একবার দেখতে, দেখলাম এখন জায়গা। আর হ্যাঁ, আপনার স্বামী লোকটা বেশি সুবিধার না, আমাকে না চিনে বাড়াবাড়ি করতেছিল, তাই একটু শাসন করছি। কিছু মনে নিয়েন না ম্যাডাম। আরেকটা কথা বলতে ভুলে গেছি ম্যাডাম, আপনার জন্য ছোট একটা গিফট আনছিলাম, এই যে টেবিলে রেখে গেলাম। রাফি চলে যেতে সারোয়ার আমার ওপর চেঁচিয়ে উঠল, আমাকে ছেড়ে এসে ভালোই তো আছো দুপুর। রঙ্গন, এই লোক, তোমার দেখে খোঁজ রাখার লোকের অভাব নেই, এই জন্যে আমাকে দরকার হয় না তোমার। আমি সন্দিহান নজরে তাকিয়ে জানতে চাইলাম, কি বলতে চাইছো? সারোয়ার অবজ্ঞার সাথে হেসে বলল, বলার কি আর দরকার আছে? একজন ইয়াং মেয়ে 5 বছর স্বামী ছাড়া কিভাবে থাকে তা তো পরিষ্কার বুঝতে পারছি। এই জন্য আমি ফিরে আসায় তোমার ভালো লাগছে না, তাই না? সারাদিনের ধকলে শরীর মন নাকাল হয়েছিল। সারোয়ারের কথা শুনে শরীর ঝাঁকি দিয়ে উঠল। এগিয়ে গিয়ে সজোরে চর কষালাম ওর গালে। তারপর বললাম, বানর কখনো মানুষ হয় না। তুমি তোমার মাকে নিয়ে চলে যাও সারোয়ার। তোমাকে ছাড়া আমি ভালো আছি, এটা তো দেখছই। তিতুনকে এতদিন একাই সামলেছি, এখনো পারবো। সারোয়ার এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আরে তুমি এত রাগ করো কেন দুপুর? আমি তো তোমাকে পরীক্ষা করে দেখছিলাম। সামান্য দুষ্টুমি করেছি। আমি জানি তুমি কখনোই অমন মেয়ে না যে অন্য কারো সাথে জীবনে জড়াবে। প্লিজ আমাকে মাফ করে দাও, আর কখনো এমন দুষ্টামি করব না। দীর্ঘদিন পরে সারোয়ারের সান্নিধ্য বিচলিত করলো আমাকে। ভীষণ বিচ্ছিরি অনুভূতি। দেখবেন মন থেকে কাউকে ভালো না বাসলে তার ছোঁয়াকে কাটার মতো লাগবে। আমারও সেরকম লাগছিল। আমি সারোয়ারের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাই। সারোয়ার বুঝতে পেরে আরও আঁকড়ে ধরল আমাকে। আমি কঠোর স্বরে বলি, দুষ্টামি করো বা না করো, ভদ্র ভাষায় চলে যেতে বলছি, চলে যাবে। আর আমি আমার কথা ফিরিয়ে নেব না।
এবার দয়া করে আমাকে ছাড়ো। বেশি বাড়াবাড়ির ফল ভালো হবে না সারোয়ার। সারোয়ার আমাকে ছেড়ে দিয়ে সামনে দাঁড়ায়। এমন করছো কেন দুপুর? বললাম তো সরি। আচ্ছা, কান ধরে ভুল স্বীকার করলে মাফ করবে? তাইলে তাই করছি। আমি কিছু বলবো তার আগে সারোয়ার কান ধরে দাঁড়ায়। প্লিজ মাফ করে দাও। আমি অনড়ভাবে মাথা দুলাই। মাফ করলাম, কিন্তু তোমরা চলে যাবে এ কথা নড়চড় হবে না সারোয়ার। আমি জীবনে আর কোনো জটিলতা চাই না। সারোয়ার এবার রেগে গেল। বাড়াবাড়ি করছো দুপুর। সব কিছু তুমি ডিসাইড করার কে? তোমার একার জীবন হলে কোনো কথা ছিল না। এখন তিতুন আছে, ও যেমন তোমার মেয়ে তেমনি আমারও মেয়ে। মানলাম তুমি এ যাবৎ একাই ওর দেখাশোনা করেছো, কিন্তু আমি তো ওর কথা জানতাম না। জানলে নিশ্চয় ওকে ফেলে দিতাম না। হতে পারতো ওর কথা জানলে আমিও পাল্টে যেতাম। এরকম পরিস্থিতিতে পড়তেই হতো না আমাদের। তবুও যখন বলছো ঠিক আছে চলে যাব আমরা, তার আগে তিতুনের কাছে জানতে চাইবো ও কি চায়। ও যদি বলে বাবাকে ওর লাগবে না, তাহলে চলে যাব আমরা। বলো এবার ঠিক আছে? আমি দ্বিধায় পড়ে গেলাম। তিতুন কখনো তা বলবে না আমি জানি। এই কদিনে সারোয়ার বেশ ভালো বন্ধুত্ব করে ফেলেছে তিতুনের সাথে। কড়া কথা বলতে গিয়েও থেমে গেলাম। তিতুন একা থাকে। সারোয়ার যেরকম মানুষ, তাতে ওকে ভরসা করা যায় না। আমি চুপ করে গেলাম। বুঝতে পারছি এভাবে হবে না, অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। সারোয়ার এত সহজে ছাড়বে না আমাদের। আমার দুর্বলতা বুঝে সারোয়ার লক্ষ্মী ছেলের মতো হাসলো। তুমি খামোখায় রাগ করছো দুপুর। বলছি তো ভুল করে ফেলেছি। আমি অনুতপ্ত। আমি খেয়াল রাখবো, আর হবে না এমন কিছু। আমি জবাব না দিয়ে নিজের রুমে ফিরে এলাম। মনে হচ্ছে দ্বিতীয়বারের মতো ফেঁসে গেছি সারোয়ারের সাথে। গতবার কোনোভাবে পালিয়ে এলো, এবার সেই পথটাও নেই। আর পালিয়ে যাবই বা কোথায়? প্রতিবার নিজেকে ভেঙে নতুন করে শুরু করা সম্ভব না। এবার তাহলে কি করব? কিভাবে মুক্তি মিলবে সারোয়ারের হাত থেকে? দিনগুলো একভাবে কেটে যাচ্ছে। সারোয়ারের সাথে কথা বলছি না পারতপক্ষে। তিতুন সারাদিন কি করছে সেসব ক্ষণে ক্ষণে সিসিটিভিতে দেখে নিচ্ছি। মেয়ে তার বাবা দাদির সাথে বেশ ভালো সময় কাটাচ্ছে। এর মাঝে শাশুড়ির শরীর বেশ খারাপ হলো। ওনার অনিচ্ছা সত্ত্বেও কয়দিন হাসপাতালে থাকতে হলো। আমাদের এই হাসপাতালে মাঝে মাঝে দেশের বাইরে থেকে ডাক্তাররা আসে, ফ্রিতে রোগী দেখে। হতদরিদ্র 4-5 জনের অপারেশনও করে দেয় ফ্রিতে। শাশুড়ির কপাল ভালো, এবার একজন ক্যান্সার বিশেষজ্ঞ এসেছেন। ওনার নাম ড্যানিয়েল লুইস। আমি লুইসের কাছে শাশুড়ির ফাইল দিয়ে অনুরোধ করলাম ওনার ট্রিটমেন্ট করতে। লুইস বেশ আন্তরিকতার সাথে ওনার সমস্ত রিপোর্ট দেখল। বর্তমান শারীরিক অবস্থা দেখল। জানালো ওনার অবস্থা খুব একটা ভালো না। দ্বিতীয়বার ক্যান্সার ফিরে আসা মানে সেটা আগের তুলনায় বেশি শক্তি নিয়ে আক্রমণ করে। শরীর ওষুধ চিনে ফেলে বলে ওষুধ কাজ করে কম, আর রোগ দ্রুত ছড়ায়। অল্প কিছুদিন ওনার হাতে আছে। পারলে ওনাকে মানসিক শান্তি দাও, তাতে করে মৃত্যুটা সহনীয় হবে তার জন্য। ডাক্তার হিসেবে রোগীর জন্য স্বাভাবিক সহানুভূতি মনে এলো। যত যাই হোক, কারো মৃত্যু কখনো আনন্দদায়ক কিছু নয়। শাশুড়ির অসুস্থতার ফায়দা লুটল সারোয়ার। সে তার মাকে দেখতে কয়েক দফা হাসপাতালে এলো গেল। লোকে জেনে গেল সে আমার স্বামী। সেও তার মতো করে গল্প বানিয়ে সকলকে বলে গেল। হাসপাতালে আমাকে নিয়ে জোর গুঞ্জন চলছে, বেশ বুঝতে পারছি। ইচ্ছে করো না শোনার ভান করি, কিন্তু দিন শেষে যখন ঘুমাতে যাই মনটা খসখস করে। বুঝতে পারছি না চাই তো আবার এই সম্পর্কের জালে জড়িয়ে যাচ্ছে আমি। জাল এমনভাবে জড়িয়ে ধরছে আমাকে, আমি চাইলেও ফট করে জাল কেটে বেরোতে পারবো না। অনিচ্ছায় আমরা সুখী পরিবার সেজে দিন কাটাচ্ছি। কিভাবে কাটাচ্ছি, কেন কাটাচ্ছি, এসব ভাবনা প্রতিনিয়ত আমাকে ক্ষতবিক্ষত করছে। তার ওপর রঙ্গন কদিন ধরে হাসপাতালে আসছে না। কয়েকজনকে জিজ্ঞেস করে কোনো সদুত্তর পেলাম না। আমি ফোন দিয়েছি অগণিতবার, কিন্তু ফোন ধরেনিও। গত 5 বছরে রঙ্গন আমার একমাত্র ভরসার জায়গা, আর কথা জমা রাখার বাক্স হয়ে গেছিল।
হুট করে দূরে সরে যাওয়ায় ভীষণ অসহায় লাগছে নিজেকে। সে আমাকে ত্যাগ করেছে, কিন্তু আমি বুঝলাম না আমার দোষটা কি। আমি সারোয়ার আর ওর মাকে আশ্রয় দিয়েছি, এটাই কি আমার দোষ? কিন্তু ওর তো জানার কথা, কোনো কিছু আমার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না, পরিস্থিতি আমার অনুকূলে নেই। মেয়েরা চাইলেও অনেক কিছু করতে পারে না, তাদের সমাজ সংসার নিয়ে বড্ড বেশি ভাবতে হয়। মেয়েদের দায়বদ্ধতা আর জবাবদিহিতা অনেক বেশি সমাজের কাছে। আমি ছটফট করি অক্ষম আক্রোশ নিয়ে, কারো সাথে কথা শেয়ার করতে না পেরে নিজেকে ভীষণ একলা আর অসহায় আবিষ্কার করলাম। কার কাছে অভিযোগ করব, কার কাছে বিচার চাইব? সেদিন চেম্বার শেষ হওয়ার পরও বসেছিলাম। বাসায় ফিরতে মন চায় না। সারোয়ার ইদানিং অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। স্বামীর অধিকার চায় সে, আমার বেডরুমে ঢুকতে চায়। আমি ওর স্পর্ধা দেখে অবাক হই না আর। ও ধরেই নিয়েছে, আমি ওকে মেনে নিয়েছি। তিতুনের কারণে। তিতুন আমার দুর্বল জায়গা, তাই তিতুনের কথা বলে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। একটু একটু করে নিজেকে আমাদের জীবনে ফিট করার আপ্রাণ চেষ্টা করছে। সব বুঝছি আমি, কিন্তু চুপ করে আছি। আমার চুপ থাকা দেখেও আরও সাহসী হচ্ছে। খুব করে বুঝতে পারছি সারোয়ারকে অতি শীঘ্রই থামাতে হবে, না হলে আমার জীবন আবারও অন্ধকারে তলিয়ে যাবে। কিছু করা দরকার, কিন্তু কি করব? একা চেম্বারে বসে বসে ভাবছিলাম। এর মধ্যে জান্নাত এলো। ম্যাম, আপনার জন্য একটা চিঠি আছে। মাথা তুলে অবাক কণ্ঠে জানতে চাইলাম, চিঠি? কার চিঠি? রঙ্গন স্যার দিয়েছিলেন। রঙ্গন? জান্নাত মাথা দোলায়। স্যার আজকে দুপুরের ফ্লাইটে চলে গেলেন আমেরিকায়। আর মনে হয় ফিরবে না, বিদায় নিতে এসেছিলেন। যাওয়ার আগে চিঠিটা আমায় দিয়ে বলেছেন আপনাকে দিতে। শুনে বিস্মিত হওয়া উচিত আমার, কিন্তু কোনো অনুভূতি জাগলো না। আমার বোধশক্তি মনে হয় নাই হয়ে গেছে। কথাগুলো কানে ঢুকলেও যেন মনে গাঁথল না। আমি হতবিহ্বল হয়ে এদিক সেদিক দৃষ্টিপাত করি। মনটা চঞ্চল হরিণীর মতো ছটফট করছে। অস্থির মনে বারবার ঘুরে ফিরে একটা কথাই আসছে, রঙ্গন চলে গেছে। আমাকে ছেড়ে চলে গেছে রঙ্গন, আমার একমাত্র বন্ধু। আমাকে একাকিত্বের মাঝে ডুবিয়ে দিয়ে পালিয়ে গেছে। দুপুর। চিঠি পেয়ে অবাক হয়েছিস জানি, এটাও জানি আরও অবাক হয়েছিস আমার চলে যাওয়ার খবর পেয়ে। তুই একদিন সারোয়ারকে না জানিয়ে পালিয়ে এসেছিলি। জানতাম না এমন দিন আমার জীবনে আসবে। জানিস, কাজটা করতে আমার মোটেও ভালো লাগেনি। ভীষণ বাধ্য হয়ে কাজটা করেছি, আর পারছিলাম না রে। নতুন করে তোর সাথে সারোয়ারকে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। আমি জানি তোর কোনো দোষ নেই। কী বা করতি তুই? সারোয়ারকে ডিভোর্স দিতি? তারপর তিতুন যখন বড় হয়ে প্রশ্ন করবে, তখন কি জবাব দিবি? তাছাড়া খালা এখন মৃত্যুশয্যায়। নির্দয়ের মতো তাদের ছেড়ে দেওয়া কোনো মানবিকতার কাজ হতো না। তুই ভালো সিদ্ধান্তই নিয়েছিস, সব ঠিক আছে। দোষ আসলে আমারই। নতুন করে ঠকে যেতে ভীষণ আপত্তি আমার, তাই আগে থেকে পালিয়ে গেলাম। তোর মনে আছে আমাদের প্রথম পরিচয়ের দিনের কথা? তুই কি জানিস, প্রথম দিন তুই আমাকে যে কলমটা দিয়েছিলি সেটা আজও সযত্নে রক্ষিত আছে আমার কাছে। আমি মাকে বলেছিলাম তোর কথা। মা নিজেও মনে মনে তোকে বৌমা ভেবে কত স্বপ্ন সাজিয়েছিল। আফসোস, সেসব স্বপ্ন স্বপ্নই থেকে গেল। সারোয়ারের বাবা মারা যাওয়ার পর মা কেন যেন ওর প্রতি বেশ নরম ছিলেন। ও কিছু চাইলে সেটা আমার জিনিস হলো, আমি মন খারাপ করলো মা দিয়ে দিতেন। সত্যি বলতে মায়ের সাথে এসব নিয়ে অনেকবার ঝামেলা হয়েছে আমার। মায়ের একটাই কথা, বাবাহারা ছেলে, ওকে মায়া কর। ওকে মায়া করতে করতে আমি আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিস হারিয়ে ফেললাম দুপুর। সেদিন যদি খুনাক করে সারারের অভিসন্ধি টের পেতাম, তাহলে কখনোই ওর সাথে তোর পরিচয় করিয়ে দিতাম না। তোর সাথে সম্পর্ক করা, তোকে বিয়ে করা সারারের জেদ ছিল। শুধু আমাকে হারিয়ে দেওয়াই যেন ওর একমাত্র উদ্দেশ্য। কেন এমন করতো আজ পর্যন্ত ভেবে পাইনি। সেই দিনগুলোতে মা খুব অপরাধবোধে ভুগতেন। ভাবতেন আমার তোকে না পাওয়াতে সে দেয়। আমি নিজেও অবশ্য তাই ভাবতাম। তখন কিভাবে নিজেকে সামলে নিয়েছি আমি জানি না। ভেবেছিলাম জীবনে কোনোদিন তোর পথ মারাবো না, কিন্তু দ্বিতীয়বার তুই যখন আমাকে ডাকলি, সব প্রতিজ্ঞা ভুলে গেলাম।
আর ভুলবই না কেন? তোর বাস তো আমার মনে। তোকে ভেবে ঠোঁটের কোনো হাসি ফোটে। পুনরায় তোকে পেয়ে বরং এভাবে ভাবতে লাগলাম, তুই আবার আমার জীবনে এসেছিস মানে এবার আমার হয়েই যাবি। কিন্তু গত কয়েকদিন ধরে যা হচ্ছে তাতে নিজেকে বুঝতে ইম্পসিবল মনে হচ্ছে। নিজেকে সামলাতে না পেরে যদি উল্টোপাল্টা কিছু করে বসি, সেই ভয়ে পালিয়ে যাচ্ছি। আমি চাই না আমার কারণে তোর জীবনে বিন্দুমাত্র কোনো সমস্যা হোক। তুই যেখানে যার সাথে থাকিস না কেন, তুই ভালো থাকলে আমি খুশি। আমার হয়তো আর ফেরা হবে না। হাসপাতালে শেয়ারটা ধীরে ধীরে তুলে নেব। অনেক দিন ধরে অফার পাচ্ছিলাম। তোর নিরাপদ জীবনের সাথে তোর থেকে দূরে সরে আসার অফারটা লুফে নিলাম। তুই অনেক ভালো থাকিস দুপুর। রঙ্গন। আমি চিঠি বন্ধ করে হাউমাউ করে কাঁদছি। রঙ্গন কিভাবে পারল এমনটা করতে? এতদিন একসাথে থেকে কি একটুও বোঝেনি আমাকে? এই দুপুরের কাছে কি একবারও জানতে চাওয়া যেত না সে কি চায়? আমার দিন যায়, রাত যায়, কোন দিক দিয়ে আমি টের পাই না। ক্লান্তিতে চোখ বুজে আসে, অথচ ঘুমাতে পারি না। দিনে রাতে অসংখ্যবার রঙ্গনকে মেসেজ করি, ফোন দেই, কোথাও থেকে কোনো সাড়া পাই না। রঙ্গনের এমন কঠিন আচরণ আমাকে দংশিত করে সর্বদা। বুকের মধ্যে চাপ ধরা ব্যথা আমাকে দিনকে দিন রোবটে পরিণত করছে। সেদিন গভীর রাতে দরজায় ঠক ঠক শুনে সজাগ হলাম। সারার মৃদু স্বরে ডাকছে আমাকে, দুপুর, দরজাটা খোলো না। আর কতদিন এরকম চলবে? আমি ভয়ে গুটিসুটি মেরে তিতুনকে বুকের মধ্যে জড়িয়ে ধরি। আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। সারোয়ার ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে একসময় চলে যায়। ভাবছি কালই এর একটা বিহিত করতে হবে, না হলে একসময় আমার পরাজয় অনিবার্য। সকালে অফিসে যাওয়ার আগে সারোয়ারকে বললাম, কাল রাতে যা হয়েছে তা দ্বিতীয়বার হলে তোমাকে রাফির হাতে তুলে দেব। ওনাকে মনে হয় তুমি ঠিকঠাক চেনোনি। উনি একজন গুন্ডা শ্রেণীর মানুষ। আশেপাশে কাউকে জিজ্ঞেস করলে টের পাবে কত ভালো মানুষ উনি। আমার কোনো উপকার করতে পারলে সে নিজেকে ধন্য মনে করবে। এটা লাস্ট ওয়ার্নিং ধরে নাও। আশা করি তুমি বুঝতে পারছো কি বলতে চাইছি। সারোয়ার কিছু বলল না, চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকলো। আমি না খেয়ে বেরিয়ে এলাম। গাড়িতে বসে প্রতিদিনের মতো রঙ্গনের মেসেঞ্জারে কল করি। বরাবরের মতো আনরিচেবল। রঙ্গন সব জায়গা থেকে আমাকে ব্লক দিয়েছে। যোগাযোগের কোনো উপায় রাখিনি। অন্য কারো কাছে রঙ্গনের কথা জিজ্ঞেস করতে বড্ড লজ্জা করে। রঙ্গন আমার কতটা ক্লোজ এটা এখানকার সবাই জানে, অথচ সেই রঙ্গনের সাথে আমার যোগাযোগ নাই। এটা লোককে জানতে দিতে চাই না। দুপুরবেলা হঠাৎ সারোয়ারের ফোন, দুপুর, মা যেন কেমন করছে, তুমি কি আসবে একবার? আমার ভ্রু কুঁচকে গেল। সারোয়ারকে বিশ্বাস করি না মোটেও। আমি বললাম, অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি, হাসপাতালে নিয়ে এসো। যেতে চাচ্ছে না, প্লিজ কষ্ট করে এসো একবার। আমি ফোন কেটে দিয়ে মোমেনা খালাকে ফোন করি। সত্যি শাশুড়ির শরীর খারাপ কিনা জানতে চাই। সত্যতা যাচাইয়ের পর আমি বাসায় ফিরি। ওনার ঘর জুড়ে বমির গন্ধ। সারোয়ার জানালো প্রচুর বমি করেছেন। বসলেই নাক দিয়ে রক্ত আসছে। সারোয়ারের চেহারা রক্তশূন্য। আমাকে দেখা মাত্র উনি আমাকে কাছে ডাকলো। আমি তো থাকবো না, ছেলেটাকে একা ছেড়ে দিও না। ওর একা থাকার ক্ষমতা নেই রে মা। আমি কঠিন গলায় বলি, অসুস্থ অবস্থায় এসব চিন্তা বাদ দিন। আমি আপনার কোনো আবদার আমলে নিচ্ছি না, আমাকে মাফ করবেন। রক্তবন্ধের ইঞ্জেকশন দিচ্ছি, প্লিজ ঘুমানোর চেষ্টা করুন। উনি আর একটা কথা বলেনি, চুপচাপ শুয়ে পড়ল। রাতে তিতুনকে নিয়ে খেতে বসেছিলাম। সারারও এলো খেতে। কিছুক্ষণ পরে উনিও এলেন। সে রাতে প্রথমবারের মতো উনি আমাদের সাথে খাবার টেবিলে এসে বসলেন। তিতুনের সাথে টুকটাক হাসাহাসি খুনসুটি করলেন। উনি খাবার খেলেন খুব সামান্য, তবে চেহারায় পরিতৃপ্তির ছাপ। ঘুমাতে যাওয়ার আগে হঠাৎ আমাকে বললেন, দুপুর, তুমি অনেক ভালো একটা মেয়ে। আমরাই তোমাকে চিনতে পারিনি। তোমাকে অনেক কষ্ট দিয়েছি গত কিছুদিন। আমাকে মাফ করে দিও মেয়ে। আমি অবাক হলাম ওনার কথায়। উনি মুখে হাসি নিয়ে নিজের রুমে ঢুকলেন। কিছুটা অস্বাভাবিক ঠেকলো ওনার আচরণ। পাত্তা না দিয়ে ঘুমাতে গেলাম।
সকালে ঘুম ভাঙলো সারোয়ারের চিৎকারে। ছুটে গেলাম ওনার রুমটাতে। সারোয়ার তার মাকে জড়িয়ে ধরে কাঁদছে বাচ্চা ছেলের মতো। আমি অবাক হলাম না, এমনটা হওয়ারই ছিল। তিতুনও পায়ে পায়ে এসে দাঁড়িয়েছে দরজায়। বাবাকে কাঁদতে দেখে তিতুন ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে বারবার জানতে চাইছে, বাবা কেন কাঁদছে, দিদুনের কি হয়েছে, দিদুন কথা বলছে না কেন। আমি জবাব দিতে পারি না। মোমেনা খালাকে ইশারা করে তিতুনকে সরিয়ে নিতে ওনার কাছে এগিয়ে গেলাম। চোখ দুটো আধ বোঝা হয়ে আছে, মুখটা কি খানিকটা হাসি হাসি। আমি আলতো করে হাত ছুঁয়ে চোখ দুটো বন্ধ করে দিলাম। গা ঠান্ডা, মানে বেশ অনেকক্ষণ হলো গত হয়েছে। ভালো মতো তাকিয়ে দেখলাম ওনাকে। না, কষ্টের কোনো ছাপ নেই, চেহারায় শান্তি শান্তি ভাব। মানুষটা হয়তো এটাই চাইছিলেন, আমার কাছে এসে অন্তিম শ্বাস নাও। ওনার ইচ্ছে পূরণ হয়েছে, কিন্তু কেন চেয়েছিলেন এমনটা? উত্তরটা কখনো জানা হয়ে উঠবে না। তবে কেন যেন ঠিক ওই মুহূর্তে ওনার প্রতি আমার সমস্ত অভিমান, অভিযোগ গায়েব হয়ে গেল। যা অনুভব করলাম তা হলো মায়া, প্রগাঢ় মায়া। ওনার গত হওয়ার 4 দিন পার হয়েছে। সারোয়ার বেশ চুপচাপ হয়ে গেছে, কথা টথা বলে না, বেশিরভাগ সময় শুয়ে থাকে। বিকেলে ওনার জন্য দোয়ার আয়োজন করেছিলাম। সেসব পাঠ চুকিয়ে রাতে তিতুন ঘুমিয়ে পড়ার পর সারোয়ারকে ড্রয়িং রুমে ডেকে নিলাম। তোমার সাথে জরুরি কিছু কথা আছে সারোয়ার। সারোয়ার চুপচাপ এসে বসলো আমার সামনে। কি বলবে বলো। আমি ভনিতা না করে সরাসরি ওকে বললাম। এভাবে আর কতদিন চলবে? সারোয়ার বিস্মিত হয়ে তাকায়। কিভাবে? এই যে সারাদিন বাসায় থাকা। শোনো সারোয়ার, সরাসরি একটা কথা বলি তোমাকে। এতদিন তোমার মা ছিল, মরণাপন্ন মানুষ, তাকে কষ্ট দিতে চাইনি বলে চুপ করেছিলাম। এখন আর রাগ ডাগ করে লাভ নেই। সারোয়ারের বিস্ময় কমেনি। সে মাথা নেড়ে বলে, কি বলতে চাও পরিষ্কার করে বলো দুপুর। আমি তোমার থেকে ডিভোর্স চাইছি সারোয়ার। তোমার সাথে সম্পর্ক কন্টিনিউ করা সম্ভব হবে না আমার। শুধু তিতুনের জন্য হলেও পারবো না আমি। সারোয়ারের চেহারার অবাক ভাব ধীরে ধীরে কেটে গেল। সামান্য হাসল সে। কিন্তু রঙ্গন তো তোমাকে ছেড়ে চলে গেছে, ও আর কখনো ফিরবে না, এটুকু বেশ বুঝেছি। তাহলে কার আশায় ডিভোর্স দেবে? এতদিন রঙ্গন ছিল তাই একা থাকতে পেরেছ, এখন কি একদম একা একা তিতুনকে নিয়ে থাকতে পারবে? আমি খানিকক্ষণ তাকিয়ে থেকে সারোয়ারকে দেখলাম। ওকে বেশ শান্ত আর বিশ্বাসী দেখাচ্ছে, যেন ধরেই নিয়েছে আমি ওকে কখনোই ছাড়ব না। ওর বিশ্বাস দেখে হেসে দিলাম। মানুষ বেশিরভাগ সময় অকারণ ভয়ে ভীত থাকে, নিজেকে চেনে না, মন বোঝে না, যার ফলে পদে পদে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। নিজেকে চেনে না বলে বছরের পর বছর অন্যায় যেন চুপ করে থাকে, রিস্ক নিতে চায় না, নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে যায় না। আমার কথাই ধরো, আমি ডিভোর্সি তকমার ভয়ে তোমার থেকে পালিয়ে এসেছিলাম। অথচ সেদিন যদি ভয়কে জয় করে রিস্ক নিয়ে পালিয়ে না আসতাম, বরং নিজে উদ্যোগী হয়ে তোমার কাছ থেকে সরে আসতাম, তাহলে আজ এতদিন পরে তোমাকে সহ্য করতে হতো না। তোমার কারণে রঙ্গনের মতো মানুষকে হারিয়ে ফেলতে হতো না। বলতে বলতে থেমে যাই। দীর্ঘশ্বাস গোপন করে সারোয়ারের মুখপানে তাকাই। একদিকে ভালোই হয়েছে, এতদিন সব কিছু চোখের সামনে থাকার পরও অন্ধ ছিলাম আমি। দেখেও দেখিনি, বুঝেও বুঝিনি। তুমি এসে চোখ খুলে দিলে। মাঝে মাঝে এমন ভুল করা দরকার বলে মনে করছি। ওই যে বলে না, মাঝে মাঝে অন্ধকারে আলো খুঁজে পাওয়া যায়, ওই রকম ব্যাপার আর কি। সারোয়ার জানতে চাইল, তুমি সত্যি একা থাকবে? আমি থাকবো না, রঙ্গন নেই। পারবে থাকতে? পারতে হবে। বলে যে মানুষ একবার ভুল করলে সেটা ভুল, কিন্তু বারবার একই ভুল করলে সেটা আর ভুল হিসেবে গণ্য হবে না, সেটা হবে অপরাধ। আর অপরাধের জন্য শাস্তি তো পেতেই হবে, তাই না? যে মানুষটা সবসময় আমার সাথে ছিল তাকে আমি চিনতে পারিনি, নিজ দোষে হারিয়ে ফেলেছি। এখন একা থাকার এটুকু সাজা তো আমার প্রাপ্যই। এই সাজা আমি মাথা পেতে নেব। আর তিতুনকে কি বলবে? যদি বড় হয়ে বলে কেন বাবা ছাড়া বড় হলো, কি জবাব হবে তোমার? আমি অবাক হয়ে বলি, বাবা ছাড়া কেন বড় হবে? তুমি আছো না। যদি বাবা হিসেবে দায়িত্ব পালন করতে চাও তাহলে দূরে থেকেও করা যায়।
তিতুনকে তোমার থেকে কেড়ে নিচ্ছি না আমি। তুমি নিয়ম করে মেয়ের দায়িত্ব পালন করতে পারবে, কোনো বাধা নেই এক্ষেত্রে। বড় হলে তিতুনকে বুঝিয়ে বলবো কেন আমরা একসাথে থাকিনি। যদি সে বুঝদার হয় তাহলে তার মাকে বুঝবে আশা করি, আর না বুঝলে তুমি তো আছেই। সারোয়ার হা করে তাকিয়ে আমার কথা গিলছিল, হুট করে হেসে দিল। বুঝতে পারছি রঙ্গনে চলে যাওয়াটা বেশ ধাক্কা দিয়েছে তোমায়। এই কয়দিনে পরিপক্ক হয়ে গেছো, কিন্তু দুপুর আমার কি হবে বলো তো? মা ছাড়া আমি তো একদম একা হয়ে গেলাম। এখন তোমরাও যদি আমার জীবনে না থাকো তাহলে বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। আমি খানিকটা উদাস হয়ে জবাব দিলাম, তুমি এতদিন শুধু নিজের জন্য বেঁচেছো সারোয়ার, এখনো না হয় তাই করো। নিজের জন্যই বাঁচো, নিজেকে নতুন করে গড়ে তোলো। এমনিতেও তোমার প্রতি আমি কোনো টান অনুভব করি না, তোমারটা বিবেচনায় আনছি না, কারণ আমার প্রতি তোমার আগ্রহ আগে থেকেই নাই হয়ে গেছিল। এখন তুমি একাকিত্বের ভয়ে আমাদের আগলে ধরতে চাইছো, অন্য কিছু না। সব বাদ দিয়ে আমরা না হয় তিতুনের জন্য ভালো বন্ধু হয়ে থাকবো। সারোয়ার একদম লক্ষ্মী ছেলে বনে জিজ্ঞেস করলো, আজই চলে যাব? না, 40 দিন হোক, আমি ডিভোর্স পেপার তৈরি করছি। 40 দিন পরে ডিভোর্স পেপার সাইন করে বিদায় নেবে তুমি। আশা করি কোনো ধরনের কোনো পন্থা অবলম্বন করবে না। সারোয়ার জবাব দিল না, চুপচাপ উঠে গেল। আমি অনেকটা সময় একা একা বসে থাকি চুপচাপ। এলোমেলো ভাবনা মনকে দ্রবীভূত করে। অভিমানেরা পাখির মতো হয়, ওদের খাঁচার বন্দি করে না রাখলে বড্ড জ্বালায়। ফাঁক পেলে একদিন ঠিক ঠিক উড়াল দেয়। সারোয়ার আশাতে রঙ্গনের অভিমান সুযোগ পেয়েছে, আর কতই বা সইবে বেচারা। সব কিছুর একটা লিমিট আছে তো। 40 দিন পার হলো। আমি সারোয়ারের সামনে ডিভোর্স পেপার রাখি। সারোয়ারের মুখ বড্ড করুণ দেখায়। ডিভোর্স কি জরুরি দুপুর? রঙ্গন ফিরলে না হয় দিও, ততদিন আমি তিতুনের কাছাকাছি থাকতে পারবো। আমি মাথা নাড়ি, যা 5 বছর আগে হওয়ার ছিল তা আজ নয় কেন? আর একদিনও না সারোয়ার। তুমি রঙ্গনের আশা আমাকে দূরে ঠেলে দিচ্ছ, বোকামি করছো দুপুর। রঙ্গনকে আমি ভালো মতো চিনি, ও আর ফিরবে না। তিতুনকে নিয়ে কষ্ট হবে তোমার। হলে হবে, রঙ্গনের এত বছরের কষ্টের তুলনায় তা হবে অতি নগণ্য। আমি সয়ে নেব সারোয়ার, তুমি এত ভেবো না। আমি কিন্তু এ শহরেই থাকবো দুপুর। আমি হেসে দিলাম। এতদিন তো তুমি আমার চোখের সামনেই ছিলে সারোয়ার। কি হয়েছে? আমাদের মাঝে আর কিছু হওয়ার নেই। সারোয়ার থেমে যায়, ফিসফিসিয়ে বলে, তিতুনের কথা ভাববে তো একটা বার। আমি ক্লান্ত গলায় বলি, এবার একটু নিজেকে নিয়ে ভাবি সারোয়ার। তিতুন আমারই অংশ, ওকে নিয়ে আলাদা করে ভাববার কিছু নেই যে। তুমি ভালো থাকো, চাইলে নতুন করে সংসার সাজাও, আমার কোনো আপত্তি নেই এতে। সারোয়ার কলম তুলে নেয়, কয়েকবার আমার দিকে তাকায়। সাড়া না পেয়ে নিঃশব্দে পেপারে নিজের দস্তখত আঁকে, মাথা নিচু করে বসে থাকে অনেকটা সময়। তখনই কলিং বেল বাজে। মোমেনা খালা দরজা খুলে দিতে মাশরাফিকে দেখা গেল। ম্যাডাম, সব ঠিক আছে? আমি সারোয়ারকে আর চোখে দেখে অভয় দিলাম, সব ঠিক আছে ভাই। কষ্ট করে এসেছেন, এজন্য ধন্যবাদ। আরে কি বলেন ম্যাডাম, আপনার জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আপনি আমার মায়ের জীবন বাঁচাইছিলেন। আচ্ছা যাই তাহলে, প্রয়োজনে এই ক্ষুদ্র মানুষটাকে স্মরণ করবেন কিন্তু। মাশরাফি যেভাবে এসেছিল সেভাবেই ফিরে গেল। আসলে সারোয়ারকে বিশ্বাস করিনি, ও যদি উল্টোপাল্টা করে। মাশরাফিকে সামান্য হিন্টস দিয়ে রেখেছিলাম, আমার সামান্য উপকার করতে পারলেও সে খুশি, তাই সুযোগ লুফিয়ে নিয়েছিল। আমরা মাঝে মাঝে মানুষ চিনতে ভুল করে ফেলি। মাশরাফি আসলে আমাকে শ্রদ্ধাই করে, আমি ওর অতিরিক্ত আনুগত্যে প্রশ্ন তুলেছিলাম। সারোয়ার মাথা নিচু করে বসেছিল। মাশরাফি চলে যাওয়ার সাথে সাথে সে উঠে দাঁড়ায়। আসছি দুপুর, ভালো থেকো। আর কোনো প্রয়োজন হলে বিনা দ্বিধায় আমাকে ডাকবে। এতদিন কিছু করতে পারিনি, এখন থেকে চেষ্টা করব করতে, অন্তত আমার মেয়ের জন্য হলেও। আমি জবাব দিলাম না। সত্যি বলতে নিজেকে ভীষণ ভারমুক্ত লাগছে। তিতুন কদিন খুব জ্বালাবে জানি, তাই তো ওকে নিয়ে কাল সাগরে যাচ্ছে। 3 দিন থাকবো ওখানে। তিতুনকে সময় দেব, সেই সাথে নিজেকেও।
একজনের অভিমান ভেঙে ফিরে আসার অপেক্ষায় দিন কাটাতে হবে এখন থেকে। সেই সাথে নিজের আর মেয়ের খেয়াল রাখতে হবে। তাই তো সামনে দিনগুলোর জন্য অনেক অনেক মানসিক শক্তি প্রয়োজন আমার। আমি সাগরের বিশালতা থেকে কিছু শক্তি নিয়ে ফিরব। সারোয়ার চলে যাওয়ার পরে আমি মোবাইল নিয়ে বসি। জানি রঙ্গন দেখবে না, তবুও প্রতিদিন ওর সব যোগাযোগ মাধ্যমে নিয়ম করে মেসেজ পাঠাই। কোনো দিন যদি ওর নজর পড়ে, যদি অভিমান ভেঙে ফিরে আসে। প্রতিদিনের মতো আজও হতাশ হলাম। কোথাও রঙ্গনের কোনো অস্তিত্ব নেই। পরক্ষণে নিজেকে বুঝ দিলাম। হতাশা কাটিয়ে পুনরায় নতুন উদ্যমে লিখতে শুরু করলাম। জানিস রঙ্গন, তুই দূরে চলে যাওয়ার পরই টের পেলাম কি ভীষণ ভালোবাসি তোকে। এতদিন কাছাকাছি পাশাপাশি থাকার পরও কেন বুঝলাম না বলতো? নাকি ভেবেছিলাম জীবনটা এভাবেই চলে যাবে? হয়তো মনের কোনো এক কোণে সারোয়ারের জন্য সুপ্ত অনুভূতি লুকিয়েছিল। আমি ভাবতাম আমি ওকে ভালোবাসি এখনো। এতদিন সারোয়ারের কাছে থেকে টের পেলাম ওর প্রতি কোনো অনুভূতি আর জমা নেই আমার মাঝে। যা আছে সেটা কেবল করুণা। ঠিক যেমন তোর প্রতি ভালোবাসা বুঝিনি, দূরে গিয়ে বুঝিয়ে দিলি তুই আমার কতটা জুড়ে ছিলি। যা হয়েছে ভালো হয়েছে, ঠিক হয়েছে। অনেক সময় সব কিছু হারিয়ে অমূল্য জিনিসটা পেতে হয়। আমিও পেয়েছি। আমি তোর জন্য অপেক্ষা করব রঙ্গন, হাসি মুখে অপেক্ষা করব। এই অপেক্ষার জন্য কোনো অনুযোগ করব না। যবেই ফিরিস আমি আর তিতুন হাসি মুখে তোকে সম্ভাষণ জানাবো। লিখতে লিখতে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তারই দু এক ফোঁটা ফোনের স্ক্রিনে পড়ল। আমি সেন্ড বাটনে ক্লিক করে চোখ মুছে বারান্দায় যেয়ে দাঁড়াই। তাকিয়ে দেখলাম আকাশে মেঘ জমছে। শীত কেটে গিয়ে গরমের আগমনী বার্তা ছিল আবহাওয়ায়। তবুও বৃষ্টি হওয়ার সময় না এটা। এই অবেলায় গগনে মেঘ জমা যেন আমার মনের প্রতিচ্ছবি। কি মনে হলো, ছুটে গিয়ে ফোনটা এনে মেঘলা আকাশের একটা ছবি তুলে নিলাম। রঙ্গনকে ছবিটা পাঠিয়ে আরও দুটো লাইন যোগ করে দেই মেসেজে। তুই ফিরায় রঙ্গন, প্লিজ ফিরায়। এই মেঘ ভেজা দুপুরের নিমন্ত্রণে ফিরায়। দুপুরের সাথে বৃষ্টিতে ভেজা নিমন্ত্রণে ফিরায়। বৃষ্টির শেষে রংধনু হয়ে ফিরায় আমার জীবনে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।